আসসালামু আলাইকুম। টেক্সটাইল টাইমস প্রেজেন্টস দ্য লিডারশিপ আওয়ার ক্যাম্পাস এডিশনে আজকের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হোস্টিং এ আমি মোহাম্মদ কাউসার রিফাত, ক্যাম্পাস অ্যাম্বাসেডর জেটেক টেক্সটাইল টাইমস। এবং আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো বাফট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের দুইজন লিডারের সাথে। এবং ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরিচিত হয়নি, আমাদের আজকের গেস্ট মোহাম্মদ আবিদ হাসান রুম্মান ভাই, প্রেসিডেন্ট বাফট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, এবং মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই, ভাইস প্রেসিডেন্ট বাফট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। আজ তাদের কাছ থেকে শুনবো বাফট ক্যারিয়ার ক্লাব ডেভেলপমেন্ট ক্লাবের পরিচয়, কাজের ধরন, চ্যালেঞ্জ, ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। তাই সময় নষ্ট না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আলোচনা শুরু করতে আমি আমাদের অতিথিদের অসংখ্য ধন্যবাদ জানাই, তারা গুরুত্বপূর্ণ সময় আমাদের লাইভে দিচ্ছে। ওয়েলকাম আবিদ ভাই। থ্যাংক ইউ সো মাচ কাউসার রিফাত, এত রাতের বেলা এত সুন্দর সময় নিয়ে আমাদেরকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। টেক্সটাইল টাইমস প্রেজেন্ট দি লিডারশিপ আওয়ার ক্যাম্পাস এডিশনের সপ্তম পর্বে আমরা থাকতে পেরে আসলে অনেক বেশি আনন্দিত, এবং বিজেএমইউ ইউনিভার্সিটির অত্যন্ত স্বনামধন্য একটি ক্লাব বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব থেকে আমরা আছি আজকে সবার সাথে একটু আড্ডা দিব এবং কথা বলবো বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের বিভিন্ন ব্যাপার নিয়ে। এবং চমৎকার একটা নিউজ আজকে আমাদের হাতে আছে বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব থেকে, যেটা কিনা যারা টেক্সটাইল স্টুডেন্টস আছে তাদের জন্য খুবই ভাইব্রেন্ট একটা নিউজ আমাদের কাছে আছে। সেই নিউজটা নিয়ে কথা বলবো, সেই ব্যাপারটা নিয়ে পুরো আলোচনায় থাকবো আমরা, এবং চমৎকার কিছু ব্যাপার আমরা জানানোর চেষ্টা করবো। টেক্সটাইল স্টুডেন্টসদের জন্য কিভাবে বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব কাজ করছে সেই পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি টেক্সটাইল টাইমসকে এমন একটি চমৎকার আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ কাউসার রিফাত। থ্যাংকস ভাই, এবং ওয়েলকাম মাহমুদ ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের যে অর্গানাইজেশনটা আছে সেটাকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আমি হচ্ছি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি বর্তমানে বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের একজন ভাইস প্রেসিডেন্ট, এবং তাছাড়া আমি বিএফটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট। তো এই ছিল আমার পরিচয়। বাট আজকে আমাদের প্রেসিডেন্ট সাহেব বললো যে আপনাদের জন্য একটা হট নিউজ আছে। সত্যি আসলে একটা হট নিউজ আছে। তো ইনশাল্লাহ আমরা এখন আজকের লাইভ সময়টুকু আমাদের ক্লাবের ফিউচার নিয়ে আমরা কি কি কাজ করব এবং আমাদের ভবিষ্যৎ কি কি থাকবে, এবং আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কি কি করি সবকিছু নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এই তো, থ্যাংক ইউ আপনাকে। আমরা ওদের আগ্রহে আছি আপনাদের অ্যানাউন্সমেন্ট শোনার জন্য। তো প্রথমেই আবিদ ভাইয়ের কাছে জানতে চাই যে বাফট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, এটা শুরুর গল্প, ক্লাবের মিশন এবং ভিশন নিয়ে ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের শুরুর গল্পটা যদি বলি, আসলে শুরুর গল্পটা আমার হাত ধরে না, শুরুর গল্পটা আমাদের ক্লাবের সুদূর প্রসারী দুজন মানুষের হাত ধরে, যার মধ্যে একজন হলো মাহফিজুর রহমান ভাইয়া, যাকে আসলে আমি মন থেকে খুব সম্মান করি, কারণ তাদের হাত ধরে বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের এই সফল পথ চলা। এবং আরেকজন হলো আমাদের ক্লাবের ফাউন্ডিং অ্যাডভাইসর মনিরুজ্জামান রাসেল স্যার, যারা দুজন কিনা 2017-18 সালের দিকে আসলে খুব বেশি চিন্তা ভাবনা করছিল কিভাবে আসলে একটা অর্গানাইজেশন দাঁড় করানো যায় যারা কিনা আসলে ক্যারিয়ার কনসার্ন পার্সনদেরকে নিয়ে ভাববে, এবং ইউনিভার্সিটির একটা জনরা যারা আসলে ক্যারিয়ার নিয়ে কাজ করতে চায়, যারা কর্পোরেটের সাথে অ্যালাইন হতে চায়, বা চাকরির এই যে দুঃসময়ের একটা বাজার, এই বাজারে 4 বছরে নিজের চাকরি না, নিজের চাকরির পাশাপাশি অন্যদেরকে স্কিলড ম্যান পাওয়ার হিসেবে গড়ে তুলে চাকরির বাজারের জন্য কিভাবে তৈরি করা যায়, সে জায়গা থেকেই ক্লাবটা ফর্ম করা। এবং আপনি যেন অনেক আনন্দিত হবেন যে আমরা সপ্তম আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ইতিমধ্যে উদযাপন করে ফেলেছি। সো একটা লম্বা সময় ধরে ক্লাবটি চলছে, এবং আমাদের মেইন মোটর কথা যদি বলি, স্টেপ টুয়ার্ডস দ্য সাস্টেইনেবল ক্যারিয়ার, এই মোটো নিয়ে আমরা আগাচ্ছি। এবং এই মোটো নিয়ে আগানোর পাশাপাশি শেষ 3টি জব ফেয়ার আমরা করেছি, যেখানে টোটাল 3টি জব ফেয়ারের কথা যদি বলি, মোর দেন 70 কোম্পানিজ লাস্ট জাস্ট আমাদের অন ক্যাম্পাস ছিল, এবং যার মধ্যে ব্র্যান্ডের সংখ্যা ছিল 150+। এবং তার পাশাপাশি লাস্ট আমাদের ক্যারিয়ার ফেস্টে মোর দেন 20,000 পার্টিসিপেন্টস ছিল, ভিজিটর্স ছিল, এবং হিউজ একটা পুল ছিল যারা কিনা কোম্পানি থেকে বিলং করে। সো বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব শুধুমাত্র যারা ক্লাবের মেম্বার বা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্যই না, বৃহৎ অর্থে যদি আপনাকে বলি তাহলে বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব সব সময় কাজ করে যাচ্ছে বাংলাদেশের টেক্সটাইল স্টুডেন্টসদের বেটারমেন্টের জন্য। ধন্যবাদ ভাইকে। তো পরের প্রশ্ন দুজনের কাছেই, যে আপনারা কিভাবে ক্লাবের সাথে যুক্ত হলেন ব্যক্তিগতভাবে, এবং আপনাদের ফার্স্ট ইমপ্রেশন কি ছিল এন্ড ইন্সপাইরেশন?
আচ্ছা, এটার অ্যান্সারটা আমি আগে দিই আমার পার্সপেক্টিভ থেকে। তো আমার আসলে আহ, আমি আমার বিএফটি তে ভর্তি হই 2022 সালের এটা হচ্ছে 22 সালের মার্চে। তো যখন আমি ভর্তি হই তখন হচ্ছে মানে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় দেখলাম অনেক ক্লাব আছে। তখন একটু ইচ্ছা থাকতো যে না আমি নিজে একটু ক্লাবিং করব, যে অনেক স্কিলফুল সিনিয়রদের দেখতাম যে খুব ভালোভাবে কথা বলতে পারে, বিভিন্ন প্রোগ্রামে হোস্টিং করতে পারে। বাট আমি যখন আমার কলেজ লাইফটা শেষ করেছিলাম না, তখন আর কি এত সুন্দরভাবে হয়তোবা আমার প্রেজেন্টেশন স্কিল ছিল না, বা আমি কথা বলতে পারতাম না, বা আমার ভিতরে লিডারশিপ স্কিল ছিল না। বাট আমি যখন সিনিয়রদের কাছে এটা দেখতাম যে না ওনারা এত ভালো কমিউনিকেশন করতে পারে, ওনারা ভালো কনভিন্স করতে পারে, ওনাদের ভেতরে ম্যানেজমেন্ট স্কিল আছে, তখন আমার ভেতরে একটা কাজ করতো যে না আমিও তাদের মতো হব। তো দ্যাটস ওয়াই সেখান থেকে আমার আসলে ক্লাবের প্রতি যাত্রা। এবং আমি তখন বিএফটি তে খুঁজতে থাকলাম যে কোন ক্লাব আমাদেরকে ক্যারিয়ার ওরিয়েন্টেড শেখাবে, কোন ক্লাব আমাদেরকে ইন্ডাস্ট্রির সাথে কমিউনিকেট করা শেখাবে। তো খুঁজতে খুঁজতে দেখলাম যে না বিএফটি তে একটা ক্লাব আছে যেটা হচ্ছে বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, এবং এই ক্লাবটাই মূলত আমাদেরকে ইন্ডাস্ট্রির সাথে কানেকশন করা স্টুডেন্ট থাকা অবস্থায়। এই ক্লাবটাই আমাদেরকে স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের ক্যাম্পাসে জব ফেয়ারে মোর দেন 70+ বলেন 60+ বলেন ইন্ডাস্ট্রি আমাদের মাঝে আনে। তো এই ক্লাবটাই আমাদেরকে প্রত্যেক সেমিস্টারে মিনিমাম 2-3টা করে আমাদের সফট যে স্কিল গুলো আছে, যেমন সিভি রাইটিং, ইমেল রাইটিং, তার পাশাপাশি কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, এইসব স্কিলফুল এই স্কিল গুলা শেখানোর জন্য কর্পোরেটের বিভিন্ন হাই লেভেল মানুষগুলোকে আনে যারা আমাদেরকে এগুলা শেখাবে। এই ক্লাবটা ছাড়া হয়তোবা আমাদের ভার্সিটিতে অন্য কোনো ক্লাব এতটা সফট স্কিলের দিকে আকৃষ্ট হয় না, বা তারা এই নিয়ে কাজ করে না। তো দ্যাটস ওয়াই সেখান থেকে আমার বিসিডিসি তে আসা। বিসিডিসি মিন্স বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। সেখান থেকে আমার যাত্রা শুরু এই ক্লাবের সাথে। তো এই ছিল আমার ক্লাবে জয়েন হওয়ার মূল অনুপ্রেরণা। তারপর দেখলাম যে না, আমার সাথে আরো অনেকেই জয়েন হচ্ছে, আমার ব্যাচমেট। তো সেখান থেকে কাজ করার জন্য আমি অনুপ্রাণিত হয়েছি। তো এই ছিল আমার যাত্রা। এই তো। ধন্যবাদ ভাই। এরপর আবিদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনার ইন্সপাইরেশন কি ছিল এবং আপনার ফার্স্ট ইমপ্রেশন কি ছিল? আচ্ছা, সত্যি বলতে যেটা সেটা হলো দুর্জয়ের মতো আমারও চিন্তা ভাবনা এরকমই ছিল, বাট একটা জায়গায় ইউনিকনেস ছিল, সেটা হলো যে আমি একটা প্রবলেম ফেস করছিলাম লাইফে। সেটা হলো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই, একটা সাবজেক্টে যখন আসলে অ্যাডমিশন নেই, তখন আসলে আশেপাশের অনেক মানুষ অনেক ব্যাপারে গসিপ করতো, অনেক আত্মীয় স্বজনরা, অনেক মানুষ বলতো আচ্ছা টেক্সটাইলে পড়ো, টেক্সটাইলে পড়লে আমাদের তো আত্মীয় স্বজন চাকরি বাকরি করছে টেক্সটাইলে, এবং কি আমাদেরও টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, একটা চাকরি হয়ে যাবে, একটা চাকরির ব্যবস্থা করে দিব, বা কোনো না কোনো ভাবে টেক্সটাইল লিঙ্ক লবিং করে একটা চাকরি বাকরি করে ফেলা যায়। সো ওই জায়গা থেকে আসলে মাথায় একটা জিনিস খেলছিল যে আসলে আমি আসলে এমন কোনো কিছু করব না যাতে করে মানুষের কাছে যে যে আমার চাকরি চাইতে হয়, বা আমার কারো কাছে যেতে হয় যে আসলে পরবর্তীতে এই ক্রেডিটটা ইউজ করবে যে আসলে আমি আপনাকে চাকরি দিয়েছি, বা এরকম কোনো কিছু করবে, বা একটা চাকরির শেষ সময়ে এসে বা ক্যারিয়ারের একটা পিক টাইমে এসে আসলে ওয়েট করতে হবে চাকরির জন্য। এই জায়গাটা আসলে যাব না। সো যেটা করতে হবে সলিউশন একটা, সেটা হলো যে এমন একটা কমিউনিটির সাথে অ্যালাইন হতে হবে যারা কিনা শুরু থেকেই চাকরি বাকরি নিয়ে কাজ করবে। সো অ্যাজ আ কনসার্ন অফ দ্যাট, যে আমি একটা প্রবলেম ফেস করেছিলাম এবং প্রবলেমটার সলিউশন কিভাবে করা যায়, সেজন্য আমার কাছে মনে হলো যে ক্যারিয়ার কনসার্ন একটা কমিউনিটিতে আমি অ্যালাইন হই, যেখানে কিনা আমি আসলে নিজের পাশাপাশি বাকিদের জন্য কিছু করতে পারবো। এবং অবশ্যই 4 বছর পরে আমাকে যেটা করতে হবে না সেটা হলো স্ট্রাগল করতে হবে না, চাকরি বাকরি নিয়ে ভাবতে হবে না, যদি আমি 4 বছর ভালো করে পার করি। সো ওই জায়গা থেকে আসলে একদমই ছোট মানুষ, ক্লাবিং সম্পর্কে ওইরকম খুব বেশি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব কি করে না করে ওইটা নিয়ে আইডিয়া নাই। গেলাম, একটা টোকেন কিনে ফেললাম, রেজিস্ট্রেশন করলাম এবং ক্লাবের মেম্বার হয়ে গেলাম। সো পথ চলাটা আসলে এইভাবেই শুরু। ধন্যবাদ আপনার স্টোরি বলার জন্য। আমাদের মানে টেক্সটাইল স্টুডেন্টদের অনেকের এরকম আইডেন্টিটি ক্রাইসিস আছে কম বেশি আমাদের সবার। তো এই জায়গাতেই মানে যদি বলি যে টেক্সটাইলে পড়ছি, তো সবাই ভাবে না যে গার্মেন্টস সেক্টর, শুধু গার্মেন্টস সেক্টরটাকে ভাবে না। ধন্যবাদ, কিছুটা রিলেট করতে পারলাম। যেহেতু আমিও অনেক নতুন স্টুডেন্ট, আমি কেবল লেভেল 2 তে আছি, তো তার মধ্যেই অনেক কিছুই ফেস করা কম বেশি। একদম। পরের প্রশ্নে চলে যাই। বাফট যে অন্যান্য ক্লাবগুলো আছে তার থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের ভিন্নতা কোথায়? দুইজনের কাছেই প্রশ্ন। মাহমুদ ভাই প্রথমে। আচ্ছা আচ্ছা, আমি বলি।
বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের ভিন্নতা আসলে আমাদের ভার্সিটির অন্যান্য ক্লাবের সাথে আসলে কোন জায়গায়? আমি আপনাকে অলরেডি হয়তো বা কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের বিসিডিসির মূল টার্গেটটা কি। আমাদের ক্লাবের নামটাই হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা। দ্যাট মিনস একটা স্টুডেন্টের আফটার গ্রাজুয়েশন তাকে ইন্ডাস্ট্রি লেভেলে যাওয়ার জন্য তাকে কি কি স্কিল শিখে নিতে হবে, তাকে তার ভিতরে কি কি কমিউনিকেশন স্কিল বলেন, তারপর আপনি টেকনিক্যাল স্কিল বলেন, তারপর আপনার সফট স্কিল থেকে আর্ট স্কিল সবকিছু কিন্তু আমাদের ক্যারিয়ার ক্লাবই আসলে শুরু থেকে শেখানো হয়। কিন্তু আপনি দেখবেন যে অন্যান্য ক্লাব আছে, আরো অনেক ক্লাব আছে, যেমন তার ভিতরে একটা হচ্ছে কালচারাল ক্লাব। কালচারাল ক্লাবে কি শেখায়? হয়তো বা কালচারাল ক্লাবে শেখাচ্ছে কি বিভিন্ন কালচারাল মানে সাংস্কৃতিক যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু মূল ওনাদের টার্গেট থাকে। তারপর আপনার ডিবেট ক্লাবের মূল টার্গেটটাই থাকে ডিবেট, সেখানে ভালো কথা বলতে পারতে হবে, এটা হচ্ছে মূল একটা টার্গেট থাকে, তো সেখানে ডিবেট শেখানো হয়। তারপর কি, তারপর আপনার মান ক্লাব আছে, সেখানে টার্গেট হচ্ছে মান করতে হয়। তো এরকম অনেক ক্লাব আছে, ভালো ভালো ক্লাবও আছে আমাদের ভার্সিটিতে, অনেক ক্লাব আছে, তাদের একটা স্পেসিফিক জায়গায় ফোকাস থাকে। বাট আমাদের বিসিডিসির কোন স্পেসিফিক জায়গাটা হচ্ছে তাকে তার ভেতরে আফটার গ্রাজুয়েশন তাকে ইন্ডাস্ট্রি ফিল্ডে আসতে হলে তার ভেতরে যত কিছু থাকা প্রয়োজন সবকিছু আমাদের ক্লাব থেকে শেখানো হয়। এবং শেখানোর পাশাপাশি আমাদের ভার্সিটিতে রানিং স্টুডেন্ট থাকা অবস্থায় তাকে কর্পোরেট পার্সনদের সাথে 1-to-1 কমিউনিকেশন করানো হয়। যেমন এটার একটা আমার অপরচুনিটি দিয়ে থাকি, যেমন আমাদের বিভিন্ন ধরনের সেমিনারে বিভিন্ন ধরনের কর্পোরেট ইন্ডাস্ট্রির বড় বড় লিডাররা আসে, এবং আমাদের কয়েকটি মানে প্রতি বছরই একটা সিগনেচার ইভেন্ট হয়। অলরেডি আমরা বললাম যে আমরা অলরেডি তিনটা জব ফেয়ার শেষ করেছি। সেই জব ফেয়ার আমাদের বিভিন্ন কোম্পানির বড় বড় এইচআররা আসে, তারা স্টল দেয়, সেখানে তারা জব সার্কুলার ছাড়ে, তো সেখানে তারা সিভি ড্রপ করতে পারে। এবং আমাদের স্টুডেন্টরা যারা ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার বলেন, সাব এক্সিকিউটিভ মেম্বার বলেন এবং আপনার জেনারেল মেম্বার বলেন, তারা একটা ভলান্টিয়ারের সুযোগ পায়। তো ভলান্টিয়ারের সুযোগ থাকা অবস্থায় তারা প্রত্যেকটা কোম্পানির সাথে একটা সপ্তাহের জন্য ভলান্টিয়ার হয়ে থাকে। তো এই যে তারা একটা কমিউনিকেশন করতে পারতেছে, তো এই যে তারা স্টুডেন্ট থাকা অবস্থায় কোম্পানির সাথে কমিউনিকেশন বলেন, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে কমিউনিকেশন বলেন, তারা অলরেডি শিখতেছে যে তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে কি ফিল করবে, কি কাজ করবে। তো এই সবকিছু আমাদের ক্লাবে শেখানো হয়ে থাকে। তো এটাই হচ্ছে যে অন্যান্য ভার্সিটির আমাদের ভার্সিটির অন্যান্য ক্লাবের সাথে আমাদের বিসিডিসির একটা পার্থক্য। ধন্যবাদ ভাই। আবিদ ভাই এই সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আমার কাছে মনে হলো যে দুর্জয় পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে, বাট আমি একটা ছোট্ট ব্যাপার দেখাতে চাই। মানে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব অনেক ভাইটাল জায়গায় অনেক অনেক কিছু নিয়ে কাজ করে, বাট একটা ছোট্ট ব্যাপার দেখাই, সেটা হলো আমরা গত 1 বছরের বেশি 1.5 বছর আগে আমরা একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করেছি। সেই গ্রুপটার নাম হলো জব সিকার্স বাই বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। সো আমরা এই জায়গাটাতে ইউনিক যে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি যেই গ্রুপে কিনা আপনার বাংলাদেশের বেশ কিছু কোম্পানির এইচআর থেকে শুরু করে রিক্রুটার থেকে শুরু করে প্রচুর মানুষজন কানেক্টেড। তারা যে লিঙ্কডিনে সার্কুলার গুলা দেয়, লিঙ্কডিনে সার্কুলার দেওয়ার মতো অনেক সার্কুলার থাকেও না, সেই সার্কুলার গুলা আমাদের সেই গ্রুপটাতে চলে আসে। এবং সকল ধরনের সার্কুলার আমরা লিঙ্কডিনে যে ধরনের সার্কুলার গুলা পাই, বা আমরা বিডি জবসে যেগুলা পাই, বা ইন্টারনালি যে ধরনের আমাদের সার্কুলার গুলা সামনে আসে, প্রত্যেকটা আমরা সেই গ্রুপে ফরওয়ার্ড করি। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হলো আপনার বাংলাদেশের মোর দেন 44 যে টেক্সটাইল ইউনিভার্সিটি এবং কলেজ আছে, সেই ইউনিভার্সিটি এবং কলেজের স্টুডেন্টরা সেই গ্রুপটাতে অ্যালাইন্ড আছে এবং তারা সেই গ্রুপটাতে জয়েন করে আছে। আপনাকে যদি আমি একদম রিয়েলিটি চেক দিই, আপনিও যদি সেই গ্রুপটায় জয়েন করেন তাহলে দেখবেন যে আপনার কোনো না কোনো সিনিয়রের নাম্বার যদি আপনার ফোনে সেভ করা থাকে তাহলে সে সেই গ্রুপটাতে আছে। সো ওই জায়গাটা থেকে শুধুমাত্র যে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে রয়েছে বা বেশ কিছু আসলে জবের পোস্ট আসছে, ব্যাপারটা এরকম না। আমাদের লাস্ট একটা কয়েকদিন আগে একটা ব্যাপার ঘটেছিল, সেটা হলো আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট ইকোটেক্স নামে একটা জায়গায় ইন্টার্ন করে। সো ইন্টার্ন করার সময় ও ওইখানে যায়। ইন্টার্ন করার সময় সে সেখানে আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল। একটা বড় ভাই বলছিল যে ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওনার চাকরি হয়েছে। সো সবাই এটা নিয়ে জানতে চাইলো কিভাবে কি। তো তখন ওই বড় ভাইটা বললো যে জব সিকার বাই বিসিডিসি নামে একটা
একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আমার চাকরিটা হয়েছে। সো তখন ওই আমাদের ভাইস প্রেসিডেন্ট আহাদ শেখ অপু, তখন ও বললো যে আসলে এই গ্রুপটা ভাইয়া আমরাই চালাই, আমরা এই গ্রুপটা ক্রিয়েট করেছি এবং এই গ্রুপটা আমরাই কাজ করি এবং আমরা আসলে এইভাবে কাজগুলো করে যাচ্ছি। সো আমার কাছে মনে হয় খুবই স্পেসিফিক একটা জায়গায় আমাদের খুব বড় একটা ডিফারেন্স, সেটা হলো আমরা আসলে চেষ্টা করছি সবার জন্য টেক্সটাইলে একটা কাজ করার, একটা ভালো কিছু করার, যেখানে আসলে প্রত্যেকটা স্টুডেন্ট একটা লেভেল প্লেইং ফিল্ড বা নিজেকে আসলে প্রমাণ করার একটা জায়গায় চলে আসতে পারবে, সেই জায়গাটা আসলে ক্রিয়েট করার চেষ্টা করছি। এর চেয়ে বেশি কিছুই না, আমরা খুবই ছোট্ট কাজ করছি, বাট আমরা চেষ্টা করছি আরো ভালো কিছু করার। অসাধারণ ভাই, অসাধারণ। আচ্ছা, আমি খুব আরেকটা ভালো স্টোরি একটা। আপনাকে আমি আরেকটা জি স্টোরি ভাই, শেয়ার করি। কিছুদিন আগে অবশ্যই। আমি ইন্টার্নশিপ শেষ করেছি হচ্ছে বিটিপি গ্রুপ থেকে। তো সেখান থেকে আসার পথে বাসের ভেতরে একজনের সাথে পরিচয়। তিনি আমাদের ভার্সিটির এক মানে সিনিয়র, উনি আমার থেকে 2 বছরের সিনিয়র হবে। তো ওনার সাথে পরিচয়, তো উনি বললো যে কি অবস্থা ভাই, আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো। উনি আমাকে বললো যে ভাই আমার তো ওইখানে জব হয়েছে। আমি বলছি বাহ, কংগ্রেচুলেশনস, একটা কোম্পানি, এটা হচ্ছে কেডিএস ইন্টারন্যাশনাল সেখানে। তো আমি বললাম যে কিভাবে হলো, তো উনি বললো যে ওই যে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, বিসিডিসি জব সিকার, তুমি তো সেখানে একটা দিয়েছিলে, একটা পোস্ট, মানে একটা সার্কুলার দিয়েছিল। আমি বলছি আমি দিয়েছিলাম, কাছে হ্যাঁ। তো সেখান থেকে মানে এটাই একটা প্রাপ্তি যে আমাদের একটা প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষ চাকরি পাচ্ছে, তো এটাই আমাদের একটা প্রাপ্তি। তো আপনি বিলিভ করতে পারবেন না যে বাংলাদেশের যত বড় বড় উম বড় বড় বলেন যে ম্যাক্সিমাম টেক্সটাইল যে কলেজ গুলো আছে, সেখানকার যত স্টুডেন্টরা আছে, তারা বিসিডিসি কে চিনে। বিলিভ মি অর নট, তারা যখন জানতে পারে যে না আমি একজন আমি বিএফটি ক্যারিয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, তখন তারা অন্যরকম ভাবে একটু প্রায়োরিটি দেওয়া শুরু করে। তারা আমাদের ক্লাব সম্পর্কে, তাদের ভিতরে সবসময় একটা পজিটিভ চিন্তাধারা থাকে। তো এই জায়গাটাতে আমাদের ক্লাবের প্রাপ্তি, এবং এই জায়গাটা আমাদের অন্য অন্য ক্লাবের থেকে আমাদের ক্লাবকে একটু অন্য উচ্চতায় নিয়ে যায়। এই তো, থ্যাংক ইউ। জি ভাই, ক্লাব নিজেকে ডেভেলপ করার জন্যই আপনারাও ক্লাব ইউজ করছেন। অসাধারণ ইউজ বলতে গেলে। পরের প্রশ্নে যাই। আপনারা যে ক্লাব ভিত্তিক এত ডিসিশন নিচ্ছেন, কম বেশি অনেক কাজ করছেন আপনারা, তো ক্লাব ভিত্তিক এই বিগ ডিসিশন মেকিং কিভাবে করেন, কোন মেথডে? আবির ভাই আচ্ছা, এইটার ব্যাপারে যদি আমি একটু বলি, সেটা হলো মানে আমরা আসলে সবসময় যে ব্যাপারটা চেষ্টা করি সেটা হলো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের দিকে সবসময় যেটা আমি দেখি যে একটা জায়গায় ভুল হয়, সেটা হলো যে প্রত্যেকটা জায়গায় একটা গতানুগতিক নিয়ম থাকে যে টপ প্রায়োরিটি পায় সবসময় যারা ক্লাবের টপ পজিশন হোল্ডাররা থাকে ওই জায়গাটায়। বাট আমরা আমাদের ক্লাবের দিক থেকে সবসময় একটা কাজ করার চেষ্টা করি, যেটা হলো আমরা ওই যে টেক্সটাইলে যখন মার্কেটিং গুলো পড়ি তখন পড়ি টিকেল আপ টিকেল ডাউন, মানে নিচ থেকে উপরে উঠে, উপর থেকে নিচের দিকে নামে, ফ্যাশনের বিভিন্ন সেন্স গুলো। সো আমরা ওই ব্যাপারটা করার চেষ্টা করি, টিকেল আপ করার চেষ্টা করি। আমরা সবসময় ব্যাপারটা যেটা করি সেটা হলো আমাদের ক্লাবের মধ্যে আমরা সবসময় সবচেয়ে জুনিয়র যে মেম্বারটা আছে, সবচেয়ে জুনিয়র যে পার্সনটা আছে, তার কাছ থেকে যে কোনো একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। বিকজ হি অর শি হ্যাজ দ্য ভেরি শার্প ব্রেন এবং ভেরি ন্যাচারাল কিছু চিন্তা ভাবনা করতে পারে, বা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে, বা অনেক সময় ইললজিক্যাল কিছুও বলে দিতে পারে। সো এই কয়েকটা ব্যাপার যখন আসে না, আপনি যখন একটা মানুষের থেকে অনেক রকমের আইডিয়া পাবেন, অনেক রকমের ধরা বাধাহীন অনেক কিছু পাবেন। কারণ আমরা যখন ক্লাবিং করি আমরা তখন ইউনিভার্সিটির অনেক কিছু নিয়ম বা রুলস এর মধ্যে আটকে থাকি, আমরা অর্গানাইজেশনাল বিভিন্ন প্রবলেম গুলো বুঝি বা বাধাগুলো বুঝি। বাট একটা জুনিয়র মেম্বার, ফ্রেশ একটা মেম্বার, সে কখনোই আসলে অনেক কিছু চিন্তা করে না। সো তার মেমোরিজটা বা তার আসলে আইডিওলজিটা আসলে অনেকটা ডিফারেন্ট আমাদের থেকে। সো আমরা সবসময় চেষ্টা করি ওই মেম্বারটা থেকে একটা কথা তুলে আনার, বা তার একটা আইডিওলজি আমাদের কাছে নিয়ে আসা, এবং সেই জায়গা থেকে ওটাকে ডেভেলপ করে কিভাবে আসলে ফিজিবল করা যায় সেই জায়গাটা আমরা আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে এই কাজটা করার ফলে আমাদের আসলে নতুন নতুন ইনোভেটিভ বিভিন্ন আইডিয়া যেমন ডেভেলপ করা ইজি হয়, তার পাশাপাশি আসলে স্টুডেন্টদের ভেতরে যেটা থাকে না যে একটা ডিসিশন, যে ভাইয়ারা সব ডিসিশন নিচ্ছে, সিনিয়ররা সব ডিসিশন নিচ্ছে, এই ব্যাপারটা আসলে আসে না। এবং তার পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা ভালো হয় সেটা হলো স্টুডেন্টরা নিজেদেরকে এঙ্গেজড মনে করে, প্রত্যেকটা জায়গায় মনে করে আমি ছোট, আমার ডিসিশনকে প্রায়োরিটাইজ করা হচ্ছে। সো মানে বলা যায় যে লিডারশিপটা আসলে বড় হয়েই যে দেখাতে হয় ব্যাপারটা এরকম না, আমরা ওই অপরচুনিটিটা দিয়ে থাকি যাতে করে একটা ছোট মেম্বারও এই লিডারশিপ কোয়ালিটিটা দেখাতে পারে, ওর ইনস্ট্রাকশনস গুলো যাতে আমরাও শুনতে পারি। মানে আমরা টোটালি ওপেন সবার জন্য, যে আপনার যে কোনো মতামত থাকলে আপনি আমাদের জানাতে পারেন, আমরা ওইভাবে ডিসিশন নিতে পারি। সো আমাদের ডিসিশন নেওয়ার প্রক্রিয়াটা অনেকটাই এরকম যে আমরা আসলে জুনিয়রদের কথা শুনে বা একদম রুট লেভেল থেকে সবার আইডিয়া গুলো ডেভেলপ করে করে কাজ করার চেষ্টা করি। মোটামুটি বলা যায় এজন্য আমাদের কাজ, কিছু কিছু কাজ অনেক বেশি ইউনিক হয়, কারণ আমরা আসলে ওই ফ্রেশ যে মাইন্ড গুলো আছে সেই মাইন্ড গুলোকে খুব বেশি প্রায়োরিটাইজ করি।
জি ভাই, ধন্যবাদ। সেম সেম প্রশ্ন মাহমুদুল ভাইয়ের কাছে, যে আপনি কিভাবে ইউজ করছেন আসলে এই এখানে মেথড গুলো। অ্যাড করার মতো আমার কিছুই নেই, আবির যা যা বললো মানে সবগুলোই ঠিক। তো আমরা আসলে শুধু যে যারা হাই পজিশনে থাকে বা যারা একটু টপ ম্যানেজমেন্টে থাকে তাদের যে সবসময় আমরা ডিসিশন গুলো নিয়ে, আসলে তেমন না। ওই যে আবির যা বললো একদম ঠিক, যে আমরা যারা ফ্রেশার আসে আমরা তাদের মতামতকে আমরা গুরুত্ব দিই, এবং তাদের ভিতরে অনেক সময় এমন কিছু আইডিয়া থেকে যায় না যে সেগুলো আমাদের থেকে অনেক ভালো হয়ে যায়। তাদের ভিতরে প্ল্যান থাকে, তাদের ভিতরে চিন্তাধারা থেকে অন্যরকম, যে আহ অনেক সময় এগুলো আমাদের থেকে অনেক বেটার কাজ করে, আমাদের থেকে ফাস্ট কাজ করে। তো আবিদের সাথে আমার মতামত একদম সেম, যে আমাদের ক্লাবের আসলে সবাইকেই প্রায়োরিটি দেওয়া হয়। জি ভাই, ধন্যবাদ। এরপরের প্রশ্ন, যে বাফট শিক্ষার্থীদের একাডেমিক লাইফে যে ক্যারিয়ার ক্লাব আছে আপনাদের, সেই ক্যারিয়ার একাডেমিক লাইফে সেই ক্যারিয়ার ক্লাব কি ধরনের বাস্তব প্রভাব ফেলতেছে? আচ্ছা, একাডেমিক লাইফে কি বাস্তব প্রভাব ফেল হয়? আমি যখন ক্লাবে জয়েন করেছিলাম তখন হয়তো আমার ভেতরে একটা শঙ্কা ছিল যে না, আমি কি ক্লাবিং করার পাশাপাশি কি আমি ক্লাস করতে পারবো কিনা, বা আমি ক্লাবিং করার পাশাপাশি কি আমি ক্লাসের এক্সাম গুলা, আমাদের ক্লাস টেস্ট গুলা কি ভালোভাবে দিতে পারবো কিনা, একটা শঙ্কা ছিল যে আমি ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারবো। কিন্তু ভাই বিলিভ মি, যে ক্লাবিং করলে না আপনার ক্লাসের ভেতরে তেমন কোনো ইফেক্ট পড়ে না, কারণ আমাদের ক্লাবের কাজগুলো হয়তো বা আপনার উইকলি একদিন হয়, বা হয়তো বা 15 দিনে একদিন হয়, এরকম হয়। তো সবসময় ক্লাবের কাজ থাকে না, বিভিন্ন ইভেন্টের সময় হয়তো আমাদের হিউজ একটা এনগেজমেন্ট থাকতে হয় 15 দিন, এক সপ্তাহ এরকম। বাট আমাদের মোস্ট অফ দ্য টাইম উইকলি একদিন কাজ থাকে এরকম। আর আমাদের ক্লাস মানে একাডেমিক লাইফ একটা হিউজ একটা ইম্প্যাক্ট পড়ে। আপনি যখন ভার্সিটিতে নতুন ফ্রেশার হিসেবে ভর্তি হবেন, তখন কিন্তু আপনার ভেতর একদম ফ্রেশার হিসেবে কিন্তু আপনার ভেতরে কিছু কিছু স্কিল বা কিছু কিছু আপনার যেমন প্রেজেন্টেশন স্কিলটাই বলেন, যখন আমাদেরকে প্রেজেন্টেশন নেওয়া হয়, সেখানে আমার ভেতরে আমি বড় একটা ইম্প্যাক্ট দেখতে পেরেছিলাম, যে আমার যারা ক্লাসমেট ছিল তাদের থেকে আমার প্রেজেন্টেশন শুরু থেকেই অনেকটা ভালো হচ্ছিল। এবং এর কারণ হচ্ছে যে আমার ক্লাবিং এর সাথে অ্যাটাচমেন্ট থাকা, আমার ক্লাবিং এর সাথে কাজ করা, আমার ক্লাবের সিনিয়রদের সাথে কাজ করা। তো সেখান থেকে আমি প্রেজেন্টেশন স্কিল শিখেছি। তো ওইটাই আমার একাডেমিক লাইফ একটা হিউজ একটা ইম্প্যাক্ট ফেলেছে। তো এই তো আমার কাছে বলা হচ্ছে যে ক্লাবিং করলে একাডেমিক লাইফ আরো হিউজ ইম্প্যাক্ট পড়ে, এবং এটা হাই হয়, লো হয় না। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ভাই। আবিদ ভাই, আপনার কাছেও সেম প্রশ্ন। মোটামুটি কনসেপ্টটা একদমই সেম, যে প্রেজেন্টেশন স্কিল থেকে কমিউনিকেশন প্রত্যেকটা জিনিসই আসলে খুব ডেভেলপ করা ইজি হয় ক্লাবিং এর মাধ্যমে। আরেকটা যদি বলি, যেহেতু একাডেমিক্স এর একটা ব্যাপার চলে আসছে, সেটা হলো খুবই ইনভলভড একটা ব্যাপার একাডেমিক্স এর সাথে। যেহেতু আমরা যারা টেক্সটাইলে পড়াশোনা করছি, আমার কাছে মনে হয় বাংলাদেশে এর চাইতে মানে প্র্যাকটিক্যাল পড়াশোনা করার আর কোনো ফিল্ড নাই। কারণ এত বড় একটা জায়গা, এবং এত বড় ইনভেস্টমেন্টের একটা জায়গা, এবং এত বড় একটা জায়গায় কাজ করার আমাদের সুযোগ, এবং যেটা পড়ছি সেই জায়গায় পড়ে আমরা বাংলাদেশের ভেতরে এত বড়ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি। সো ইটস এ হিউজ অপরচুনিটি ফর অল দ্য বাংলাদেশি টেক্সটাইল স্টুডেন্টস, যে আমরা আসলে খুব ভালোভাবে আমরা ইন্ডাস্ট্রিতে আসলে ইমপ্লিমেন্ট করতে পারি। সো ক্লাবের সাথে থাকার একটা সবচেয়ে বড় সুযোগ যেটা, সেটা হলো আমার মনে আছে যে আমি আমার 2022 সাল থেকে ইউনিভার্সিটি লাইফের একদমই শেষে, জাস্ট আর 1 মাসের মধ্যে গ্রাজুয়েটেড হয়ে যাব। সো এই টাইমটার মধ্যে ইউনিভার্সিটি থেকে আমি জাস্ট 2টা ফ্যাক্টরি ভিজিট অফিসিয়ালি পেয়েছি। বাট আপনি চিন্তা করতে পারবেন না যে ক্লাব থেকে আমি প্রায় 12টার বেশি ফ্যাক্টরি ভিজিট করেছি ক্লাবিং এর বিভিন্ন পারপাসে এবং ক্লাবের বিভিন্ন সিস্টেমে, যেটা কিনা আমার টেক্সটাইল নিয়ে যে বেসিক নলেজ থাকা দরকার, আমার ক্যারিয়ার পার্সপেক্টিভ কেমন চিন্তা করা দরকার, কোন দিকে আসলে যাওয়া দরকার, এবং টেক্সটাইলে কোন দিকে আসলে আমি ভালো করতে পারবো, বা সবকিছু মানে এমন একটা হয় না, মানে একটা কোর্স পড়ছি, যে ধরেন একটা ডাইং প্রিন্টিং এর একটা কোর্স পড়ছি বা ফিনিশিং এর একটা কোর্স পড়ছি, বাট ক্লাসে আসলে ভিডিওতে ম্যাম দেখাচ্ছে, স্লাইডে দেখাচ্ছে, বাট আসলে কোনোভাবে কোনো কিছু হচ্ছে না। ক্লাবের একটা ইভেন্টের কারণে আমার একটা ফ্যাক্টরি ভিজিট করতে প্রয়োজন পড়ে গেল, ফ্যাক্টরি ভিজিটে গেলাম, যে আমি একটু টুস করে নোট করে নিলাম যে আচ্ছা ডাইং এটা এটা হচ্ছে, প্রিন্টিং এটা এটা হচ্ছে, ফিনিশিং এটা এটা হচ্ছে। সো
এই অপরচুনিটিটা আসলে কিন্তু জেনারেল স্টুডেন্ট যারা, সবাইকে তো ভার্সিটির আসলে এটা দেওয়া পসিবল না, এটা একদমই ট্রু একটা ব্যাপার। বিকজ আপনি ইউনিভার্সিটিতে টোটাল স্টুডেন্ট কোর্স রান করছে 8 থেকে 10 হাজার, এরকম বাংলাদেশে প্রায় মোর দেন, আমরা হিসাব করেছিলাম 44 টেক্সটাইল ইউনিভার্সিটিস কলেজ আছে। তো সবাইকে নিয়ে তো আসলে প্রত্যেক দিন যদি ফ্যাক্টরি ভিজিট হয় তাহলে তো এটা পসিবল না। বাট জাস্ট ফর ক্লাবিং এই অপরচুনিটিটা আমরা খুব ভালো পাই, যে আসলে ইউনিভার্সিটির সাথে বা পড়াশোনার পাশাপাশি একাডেমিক্স এর সাথে যে ইন্ডাস্ট্রিয়াল যে একটা কোলাবোরেশন বা রিলেশনশিপ বা যে নিজেকে ভিজুয়ালাইজ করতে পারার যে অপরচুনিটিটা, সেটা আসলে আমার কাছে মনে হয় আমি নিজে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করেছি ক্লাবিং এর করার কারণে। আসলে আমার কাছে এটাই একটা ভালো এক্সপিরিয়েন্স বলা যায়। জি ভাই, ধন্যবাদ। এতক্ষণ ধরে অনেক কথাই শুনলাম, এর মধ্যে আপনারা বললেন যে অনেক ইভেন্ট অর্গানাইজ করা হয়। তো আপনাদের ক্লাব থেকে যে ইভেন্ট গুলো অর্গানাইজ করা হয় সেসবের মূল লক্ষ্য কি? শুধু কি একটা বিষয়ে ফোকাস করা হয় না অন্যান্য অনেক বিষয়ে? দুর্জয়, অ্যানাউন্সমেন্টটা একটু বলো এবং ব্যাপারটা একটু শেয়ার করো ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা, এটা তুমি শেয়ার করো, এটা তুমি শেয়ার করো অ্যাজ এ প্রেসিডেন্ট। আচ্ছা, যাই হোক, যদি এটা শেয়ার করি, সেটা হলো আমাদের আগামী 14 এবং 15 জানুয়ারি বুধ এবং বৃহস্পতিবার বিএফটি তে আমরা চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছি বিএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট 2026, যেখানে কিনা মোর দেন 70 কোম্পানিজ জাস্ট ফিজিক্যালি তারা আসলে পার্টিসিপেট করবে। এবং কোম্পানিজ ফিজিক্যালি পার্টিসিপেট করবে বলতে আমরা বোঝাচ্ছি গ্রুপ অফ কোম্পানিজ। এক একটা কোম্পানির কিন্তু 14 থেকে 20টা করেও ব্র্যান্ড থাকে, ফ্যাক্টরিজ থাকে। সো ইন আ সেন্স আমরা যদি হিসাব করি, মোর দেন 300 কোম্পানিজ আমাদের এখানে অন স্পট থাকবে, বিভিন্ন অপরচুনিটিস গুলো থাকবে। সো এরকম একটা প্রোগ্রাম আমরা অর্গানাইজ করতে যাচ্ছি। এখন মেইন কোশ্চেনটা হলো যে আসলে এটা কি আসলে ক্যারিয়ার অপরচুনিটির জন্যই নাকি আরো কোনো কিছু ডেভেলপ করা যায়? সো প্রথম ব্যাপার যদি বলি, এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করে আসলে ক্যারিয়ার অপরচুনিটির জায়গাটা যেটা, সেটা কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য না যারা ক্লাবিং করছে। বিকজ ফার্স্ট অফ অল যেটা, সেটা হলো আমাদের স্টুডেন্ট যারা এখন ক্লাবিং করছে, আমরা ফাইনাল ইয়ারে কয়েকজন আছি, বাট ট্রুলি যদি বলি আমাদের সকলের কিন্তু মোটামুটি ক্যারিয়ার একদম গোছানো। শুধুমাত্র এই যে বড় মেগা ইভেন্ট গুলোর জন্য আমরা ক্যারিয়ারে পা দিতে পারছি না, বা আমাদের একটা আসলে প্রথম থেকে প্ল্যান থাকে যে আমরা এই জব ফেয়ারটা করব, এই ক্যারিয়ার ফেস্টে আমরা আমাদের নিজেদের কোনো সিভি ড্রপ করব না, আমরা শুধুমাত্র সবার জন্য একটা ওপেন ফিল্ড আমরা ক্রিয়েট করে রেখে দিব। সো এটা আমাদের একটা প্ল্যান থাকে। সো প্রথমে যে আইডিয়াটা দিলাম সেটা হলো জব ফেয়ারে আমরা চাকরি পাওয়ার জন্য জব ফেয়ার করছি না। তাহলে ব্যাপার হলো আমরা জব ফেয়ারটা কেন করছি? প্রথম ব্যাপার হলো যে চাকরির ব্যাপারটা, ওইটা আমি এড়িয়ে গেলাম কারণ ওইটা তো খুবই বেসিক একটা ডিমান্ড এই জায়গাটায়। সেকেন্ড ব্যাপার যেটা, এত বড় একটা ক্যারিয়ার ফেস্ট আপনি যখন করবেন, আপনাকে একটা ব্যাপার সবচেয়ে ভালো হতে হবে, সেটা হলো অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি বা অর্গানাইজিং এর যে ক্যাপাবিলিটিটা, সেটা আপনাকে ভালো হতে হবে। সো এটা কারা করছে? জুনিয়র স্টুডেন্টরা করছে। আপনি কর্পোরেটে ঢোকার আগেই অর্গানাইজিং নিয়ে কাজ করে ফেলছেন, আপনি একজন বেস্ট অর্গানাইজার। সো আমরা যারা চাকরি বাকরি করে বা যারা আসলে ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স আছে, আমিও একটা কোম্পানিতে চাকরি করেছি 2 বছর। সো ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলছি, চাকরির মেন বিষয়টাই কিন্তু অর্গানাইজিং। মানে চাকরিতে আমরা যে কিন্তু আসলে কারো অফিসার লেভেলে বা এই লেভেল গুলোতে আসলে মাটি কাটার কাজ করতে হয় না, সবাই যে কাজটা করে অন্যকে দিয়ে কাজটা উঠিয়ে নেয়। সো প্রথম ব্যাপার যেটা অর্গানাইজিং, আপনি এত বড় একটা প্রোগ্রামে যখন থাকবেন বা ক্লাবিং যখন করবেন, আপনি যে ব্যাপারটা প্রথম শিখবেন সেটা হলো অর্গানাইজিং। দ্বিতীয় ব্যাপার যেটা শিখবেন সেটা হলো ম্যানেজেরিয়াল, আপনার স্কিলটা খুব বেশি ডেভেলপ হবে, আপনি ম্যানেজমেন্টের কাজগুলো খুব ভালো পারবেন। আজকে যদি আপনাকে এবং একটা বেসিক স্টুডেন্ট যে আসলে ক্লাবিং করছে না এবং যে 2 বছর ধরে ক্লাবিং করছে, দুইজনকে দাঁড় করিয়ে দিই, তাহলে এটা খুব ভালোভাবে দৃশ্যমান হবে যে ম্যানেজিং ক্যাপাবিলিটি কতটুকু ডেভেলপ হয়েছে একজনের ভিতরে। পরবর্তী যে ব্যাপারটা, সেটা হলো লিডারশিপ ক্যাপাবিলিটি। একটা স্টুডেন্ট যে আসলে কখনোই ক্লাবিং করেনি, তার আসলে একটা জায়গায় 10টা মানুষকে ম্যানেজ করতে যেই পরিমাণ প্রেশার খেতে হবে বা যেই পরিমাণ প্যারা শেখাবে, একটা স্টুডেন্ট যে ক্লাবিং করে 100 মানুষ নিয়ে, 100 সিনিয়র জুনিয়র নিয়ে ক্লাবিং করেছে, সে কিন্তু এই প্রবলেমটায় পড়বে না। পরবর্তী যে ব্যাপারটা সেটা হলো কমিউনিকেশন। আপনি যখন অনেক মানুষের সাথে মিশবেন, অনেক জায়গায় কথা বলবেন, কাজ করবেন, আপনার কমিউনিকেশন স্কিলটা ধুর 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 করে কিন্তু ডেভেলপ হয়ে যাবে। এবং শুধুমাত্র এই কয়েকটা ব্যাপার না, মানে আমি বললে এই ব্যাপারটা নিয়ে সারা রাত কথা বলতে পারবো। সো আমি যদি বলি ইমেল কমিউনিকেশনের ব্যাপারগুলো, আমি যদি বলি ভার্বালি কোম্পানিগুলোকে মিট করার ব্যাপারগুলো, আপনাদের নিজেদের মধ্যে যে ইন্টারনাল কিভাবে ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন করা যায়, বা তার পাশাপাশি আপনি কিভাবে বড় বড় জায়গায় অ্যাপ্রোচ করতে পারেন, ডকুমেন্টেশনের ব্যাপারগুলো, মার্কেটিং এর ব্যাপারগুলো, মানে
এক একটা ইভেন্ট যেন এক একটা প্যাকেজ। আপনাকে যদি আমি ট্রুলি বলি, সেটা হলো আমরা এই যে ক্যারিয়ার ফেস্টটা করছি, ক্যারিয়ার ফেস্টে আমরা অ্যারাউন্ড 13 উইং চালু করেছি, 13টা ডিপার্টমেন্টে ভাগ করেছি, যে 13টা ডিপার্টমেন্ট কিন্তু পুরো ক্যারিয়ার ফেস্টটা রান করছে। আমরা সিনিয়ররা যারা আছি, আমরা কিন্তু পুরো ক্যারিয়ার ফেস্টে কিচ্ছু করতেছি না, আমরা বসে বসে সবাইকে রান করানোর কাজটা করছি, বাট জুনিয়ররা যারা আছে ওরা রান করছে। সো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো জুনিয়ররা ইন্ডিভিজুয়াল অনেকগুলো স্কিলে আসলে নিজেদেরকে ডেভেলপ করতে পারছে, যেটা কিনা তারা টাস্ক হিসেবে মনে করছে, কিন্তু তারা কিন্তু নিজেদেরকে ডেভেলপ করে ফেলছে। আর আমরা যারা সিনিয়ররা আছি, আমরা আসলে কিন্তু বলা যায় যে টোটালি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেই জায়গাটাই একদমই মানে ইউনিভার্সিটিতে থেকেই এক্সপার্ট হয়ে যাচ্ছি, কারণ ফাইন্যান্সের ব্যাপার থেকে শুরু করে একদম পারমিশনস সবকিছু আমাদের হাত দিয়ে আসছে। সো চাকরি ক্ষেত্রে বা যখন আমরা এরকম কোনো জায়গায় ম্যানেজারিয়াল রোলে যাব, প্রত্যেকটা জায়গায় যে ব্যাপারগুলো লাগবে, আমার কাছে মনে হয় ক্লাবিং এমন একটা জায়গা যেটা কিনা আপনাকে লিডারশিপ দিয়ে আপনাকে ছেড়ে দিবে যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, বেটার রেজাল্ট নিয়ে আসতে পারেন। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে ক্লাবিং এ অনেক অনেক কিছু শেখার আছে, এবং যদি কেউ আসলে শিখতে চায় তাহলে শেখার কোনো শেষ নাই, আর যদি কেউ শিখতে না চায় তাহলে তার জন্য ক্লাবিং একদম বোগাস একটা জিনিস, একদম বাজে একটা জিনিস। জি ভাই, আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিলেন, বাফট ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট 2026। তো এটা সম্পর্কে আরো একটু যদি বিস্তারিত বলতেন। অলরেডি বলে ফেলছেন 300টি কোম্পানির ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থাকবে, এটা এছাড়াও। নিয়ে আমার কাছে মনে হয় যে দুর্জয় সবকিছু বলবে, এটা নিয়ে দুর্জয় বলুক বাকিটা। জি আচ্ছা, ভাই, এই অবশ্যই। আমাদের বিএনসিএফ মানে বিএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট, এটা হচ্ছে শুধু আমাদের বলতে গেলে পুরা ক্যাম্পাসের একটা হিউজ মানে ওয়ান অফ দ্য বেস্ট না, মানে বলতে গেলে সব থেকে বড় একটা ইভেন্ট, প্রতি বছরের একটা সিগনেচার ইভেন্ট। এটা শুধু আমাদের ক্লাবের না, এটা হচ্ছে আমাদের ভার্সিটির। কারণ এই প্রোগ্রামটার জন্য আমাদের ভার্সিটি সবসময় অধীর আগ্রহে থাকে প্রতি বছর, এবং এটা ওনারা চায় যে না আমাদের ক্লাব এটা কখন হাতে নিবে, এই প্রজেক্ট কখন কাজ শুরু করবে। তো সেই দিকটা থেকে যে এটা আমাদের পুরো ক্যাম্পাসের সকল স্টুডেন্টদের বলেন, স্টুডেন্টদের পাশাপাশি যারা অ্যালুমনাই আছে তাদেরও এই প্রোগ্রামটার দিকে সব সময় চেয়ে থাকে তারা, কারণ এখান থেকে তারা একটা অন্য জায়গায় হিউজ মানে মুভ অন করার চাকরির ক্ষেত্রে তারা সবসময় সেই অপরচুনিটিটা পায়। তো এই জায়গাটার ক্ষেত্রে আবিদ তো অলরেডি বললো যে এই জব ফেয়ারটাতে আমরা অনেক ধরনের কোম্পানি আছে, শুধু যে আরএমজি রিলেটেড কোম্পানি তা না, এর পাশাপাশি আমাদের ব্যাংক সেক্টর থাকবে, আমাদের এফএমসিজি কোম্পানিগুলো থাকবে। তো সেই দিক থেকে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রির পাশাপাশি অন্য ব্যাকগ্রাউন্ডে যত স্টুডেন্ট গুলো আছে তারাও কিন্তু সেখানে অপরচুনিটি পাবে। তো তারা সেখানে সিভি ড্রপ করতে পারবে। আমাদের গত জব ফেয়ারে মানে যেটা 2000 মানে এই বছরের জানুয়ারিতে হয়েছিল, সেখানে অলমোস্ট 5000 সিভি ড্রপ করেছিল। তো এরকম একটা আসছিল নিউজ। তো জব অপরচুনিটি হয়েছিল অলমোস্ট 100+ এর মতো। তো এই যে এগুলোই হচ্ছে আমাদের সাকসেস। তো হয়তো বা এইবারও আমাদের এমন, এবার আমাদের আরো হিউজ হবে, কারণ এবার আমাদের সবকিছু আগের থেকে অনেক অর্গানাইজড। যেমন আমাদের একটা হিউজ, আমাদের ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার হচ্ছে টোটাল 34, এবং সাব এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ মেম্বার মিলে হচ্ছে 84। দিস ইজ দ্য বিগেস্ট এক্সিকিউটিভ বোর্ড অফ বিএফটি। এত বড় কমিটি বিএফটির কোনো ক্লাবের নাই, 84 মেম্বার। তো এত বড় একটা কমিটি, তো সেখানে তো হিউজ একটা সবার একটা এক্সাইটমেন্ট থাকবে, কাজের একটা ইয়া থাকবে। তো ওই যে আবিদ বললো যে এই ক্লাব থেকে বা এইসব প্রোগ্রাম থেকে ম্যানেজারিয়াল যে স্কিল গুলা শেখা যায়, তো এটা আসলে হিউজ একটা আমার ব্যাপারে একটা অনেক বড় একটা উদাহরণ আছে। তো এটা হচ্ছে শেয়ার করি। গত জব ফেয়ার আমি ছিলাম হচ্ছে হেড অফ স্টল ম্যানেজমেন্ট, মানে স্টল ম্যানেজমেন্টের হেড ছিলাম। সেখানে অলমোস্ট 60+ কোম্পানি ছিল, বাট আমি কিন্তু ছিলাম একজন হেড। তো আমার আন্ডার হয়তো বা অনেকজন অ্যাসিস্ট্যান্ট হেড ছিল, তারপর ভলান্টিয়ার ছিল 70 জন। তো এতগুলো মানুষকে কিন্তু কাজ, আমার কিন্তু কাজ আদায় করতে হবে। তো আমি কাজ কিন্তু সেখান থেকে উঠে আনছি, আমার কথা কেন সবাই শুনবে? তো এটা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে থাকে। তো এই জিনিসগুলা না আমাদের এরকম ইভেন্ট গুলা থেকে আমরা শিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের জব ফেয়ার এরকম একটা স্কিল শেখা, সেখানে কমিউনিকেশন স্কিলও আরো শিখতে পারা যায়। তো এই তো আমাদের ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট সম্পর্কে আরো অনেক বিস্তারিত সামনে আসবে ইনশাল্লাহ। তো সবগুলো আলোচনা করা হবে ধীরে ধীরে। আপাতত এতটুকুই।
আচ্ছা, আমি যদি জি আরেকটু ভাইয়া। অ্যাড করি, মানে 10 সেকেন্ড টাইম নিব, জাস্ট ছোট্ট একটা কথা অ্যাড করবো, সেটা হলো ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট বিএফটি তে যেটা হচ্ছে, এটা কিন্তু এমন না যে শুধুমাত্র বিএফটি স্টুডেন্টদের জন্য, এটা বাংলাদেশের সকল টেক্সটাইল স্টুডেন্টস বা যারা টেক্সটাইলের বাইরে থেকেও টেক্সটাইলে জয়েন করতে চায়, যে কারোর জন্য, যে কোনো ইউনিভার্সিটির জন্য, সকলের জন্য ওপেন। তো আমরা সবার জন্য ওপেন করে দিয়েছি জব ফেয়ারটা, এবং আমরা ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট সবসময় লঞ্চ করার চেষ্টা করি। আমাদের কাছে প্রত্যেকটা সিভি ইম্পর্টেন্ট, এবং সবাইকে আমরা ওইভাবে করে ট্রিট করার চেষ্টা করি। এবং আমরা আজকের এই ইভেন্টের মাধ্যমে, সেশনের মাধ্যমে আসলে সবাইকে ইনভাইট করছি যে বিএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট আগামী 14 এবং 15ই জানুয়ারি আপনারা সকলেই আসবেন। এবং জানি না কতটা কি হবে, কার ক্যারিয়ারে কতটা গ্রোথ নিয়ে আসবে এই ক্যারিয়ার ফেস্ট, বাট এটা অন্তত আপনাদেরকে এনশিওর করতে পারি যে সবাই ভালো একটা এক্সপিরিয়েন্স করবেন, একটা ক্যারিয়ার ফেস্ট কেমন হওয়া উচিত এবং ক্যারিয়ার ফেস্ট থেকে আসলে কি কি পাওয়া যায় সেই ব্যাপারগুলো আসলে জানতে পারবেন। সিভি সেশন থেকে শুরু করে কোন দিকে ক্যারিয়ার পার্সপেক্টিভ আপনারা সাজাবেন, প্রত্যেকটা ব্যাপার নিয়ে একদম প্যানেল ডিসকাশন সেশন, এবং দিন শেষে কালচারাল ফেস্ট থেকে শুরু করে সবকিছু থাকছে একটা ক্যারিয়ার ফেস্টে। সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সেশনের মধ্য দিয়ে। অবশ্যই আমরা মিডিয়া পার্টনার হিসেবে আছি, আমরা অবশ্যই আপডেট দিব ইভেন্টের সমস্যা। একটা বড় অ্যানাউন্সমেন্ট পাই গেলাম, এবং ইভেন্টের কি কি গুরুত্ব আছে সেটাও জানলাম। এর মধ্যে আবার ক্লাবের বিষয়টাতে চলে যাই। আপনারা ক্লাবের ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার প্লেসমেন্টের জন্য গ্রুপের কথা অলরেডি বলছেন। এছাড়াও আপনারা এই ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার প্লেসমেন্টের জন্য ক্লাব থেকে কি কি উদ্যোগ নিছেন এছাড়াও? ওকে, এই ব্যাপারটাই যদি একটু বলি, সেটা হলো ক্যারিয়ার প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপের জন্য আমাদের যে ক্যারিয়ার ফেস্টটা আসে, সেই ক্যারিয়ার ফেস্টে আমরা প্রত্যেকটা কোম্পানির সাথে এভাবে করে কমিটেড যে মিনিমাম 3টি জব অপরচুনিটিস এবং 7টি ইন্টার্নশিপ অপরচুনিটিস নিয়ে আমাদের জব ফেয়ারে তাদেরকে পার্টিসিপেট করতে হবে। এটা হলো প্রথম ব্যাপার, যেটা কিনা আমরা প্রত্যেক বছর জব ফেয়ারের মাধ্যমে করে থাকি। দ্বিতীয় ব্যাপার যেটা হলো, সেটা হলো আমাদের ইউনিভার্সিটির সাথে মোর দেন 35 কোম্পানিজের এমওইউ সাইনিং করা আছে, এবং এমওইউ সাইন্ড কোম্পানিজের যে বেনিফিটটা, আমার কাছে মনে হয় সেটা সবচেয়ে বড় ইউটিলাইজেশনটা বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবই করে থাকে। আমরা ওই কোম্পানিগুলোর সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন এবং কন্টিনিউয়াস একটা টাচ আপে থাকি, যার কারণে স্টুডেন্টদেরকে সিভি গুলো ফরওয়ার্ড করতে আমাদের জন্য খুব বেশি ইজি হয়। প্রত্যেকটা বার, মানে আপনি যদি আমাদের ফেসবুক পেজটা একটু খেয়াল করেন, আপনি যদি ফেসবুক পেজের ভেতরে একটু যান, দেখবেন আমাদের পেজ থেকে কন্টিনিউয়াসলি পোস্ট আছে যে অমুক কোম্পানির জন্য এই পজিশনে এই কয়েকজন ইন্টার্ন লাগবে, এই কয়েকজন রিক্রুট করবে। সো এই কন্টিনিউয়াস সাপোর্ট গুলো আমরা দিতে থাকি। শুধুমাত্র এই সাপোর্ট গুলা না, আমাদের ইউনিভার্সিটিতে একটা সেন্টার আছে, সেটা হলো বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার বা সিডিসি ডিপার্টমেন্ট বলে। সেই সিডিসি ডিপার্টমেন্টটা হলো যারা আসলে ফ্রেশ গ্রাজুয়েটস বা গ্রাজুয়েশনের পর আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছে বা বিভিন্ন জায়গায় আসলে সিভি ড্রপ করতে চায়, তারা সেই জায়গাগুলোয় সিভিও ড্রপ করে থাকে। সেই জায়গাগুলো থেকেও ফার্দার যে কাজগুলো, সেটাও আমরা অনেকটা কোঅর্ডিনেট করে থাকি। আর তার পাশাপাশি আপনাকে যদি একটু দেখাতে পারতাম আমাদের মেইলটা যদি খুলে, যে আমাদের মেইলে মাঝে মধ্যেই, মানে আপনি যদি বিশ্বাস করবেন না, যে আমরা যখন কোনো একটা রিক্রুটমেন্টের পোস্ট দেই, তখন আসলে 200, 300, 400 সিভি আমাদের কাছে কিন্তু জমা হয়ে যায়। এবং আমরা এই বছর আরেকটা কাজ করছি, এই যে রিক্রুটমেন্ট বা ইন্টার্নশিপ প্লেসমেন্ট বা জব প্লেসমেন্টের জন্য। সেই কাজটা হলো বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব মানে প্রথমবারের মতো একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছে এই ক্যারিয়ার ফেস্ট উপলক্ষে, এবং আজীবন এই ওয়েবসাইটটার কাজ চলতে থাকবে আমাদের। সেই ওয়েবসাইটটার কাজ হবে বিএফটি তে যারা জব ফেয়ারে আসতে চায় সেই মানুষগুলার বিভিন্ন রেজিস্ট্রেশন গুলো আমরা ওইখানে কনফার্ম করব। তারা ওই জব ফেয়ারে আসার আগে তারা আমাদের ওখানে সিভি প্লেসমেন্ট করবে, এবং এই সিভির একটা সিভিও ফেলা যাবে না। মানে আমরা আগে জব ফেয়ারে কি হতো, ফিজিক্যাল সিভি নিয়ে আসতো, সিভি নিয়ে এসে বিভিন্ন কোম্পানিকে সিভি দিত, একজনের 10টা কোম্পানিতে সিভি দেওয়া লাগছে। মানে একটা ফ্রেশারের জন্য 10টা সিভি প্রিন্ট করাটা অনেক একটা পেইন পয়েন্ট আমার কাছে মনে হয়। 10টা সিভি প্রিন্ট করতে গেলে 100 টাকার প্রয়োজন হয়। তো আমরা যেটাকে ডিজিটালাইজ করার চিন্তা করছি, যে কেউ চাইলে কোম্পানিতে সিভি জমা দিতে পারবে, আদারওয়াইজ আমাদের কাছেও সিভি গুলো চাইলে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে জব ফেয়ারে এসে জমা দিতে পারবে। বাসায় বসে সিভি জমা দিয়ে দিবে, সে জব ফেয়ারে না আসলেও সেই সিভি গুলো আমাদের একটা সিভি ব্যাংক থাকবে, সেই সিভি ব্যাংকে অ্যালাইন হয়ে যাবে। আমরা সেটা ওয়েবসাইটে অ্যালাইন করে দিচ্ছি, এবং জব ফেয়ারে যে কয়টা কোম্পানি আসবে প্রত্যেকটা কোম্পানিকে আমরা এনশিওর করব সেই সিভি ব্যাংক গুলো আমরা তাদেরকে শেয়ার করে দিব। অ্যাজ আ রেজাল্ট যেটা হবে, কোম্পানিগুলোর কাছে আপনার প্রত্যেকটা সিভি কিন্তু ওইভাবে মূল্যবান হয়ে গেল, এবং তাদের কাছে সিভি গুলো থেকে গেল। অ্যাজ আ রেজাল্ট যেটা হবে, আমি আপনাকে যদি একটা রিসেন্ট একটা মানে এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি, সেটা হলো আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ কল পাই, সেটা হলো ডেকো ইস্যু গ্রুপ থেকে। তো ডেকো ইস্যু গ্রুপ থেকে ইন্টারভিউ কল পাই, সেটার ব্যাপারটা যেটা ছিল সেটা হলো, আমি যখন ইপিলিয়ন গ্রুপে ইন্টার্ন করছিলাম, তখন আসলে ডেকো
250 গ্রুপে কোনো না কোনো ভাবে লিঙ্কডিনে ঘাটতে ঘাটতে আমার একটা অ্যাপ্লিকেশন পড়ে যায়। সো অ্যাজ আ রেজাল্ট তারা আমাকে ইন্টারভিউতে কল করে 4 মাস পরে। সো 4 মাস পরে এমটিওর জন্য ইন্টারভিউ কল করে এবং আমি ইন্টারভিউতে অ্যাপিয়ার করি। সো ব্যাপারটা এরকমই যে আপনার টেক্সটাইলে ব্যাপারগুলো এরকম হয়, এখন হওয়া শুরু করেছে যে সিভি গুলো কিন্তু ফেলে দেয় না, সবাই কিন্তু এটিএস এর মাধ্যমে সিভি গুলো ট্র্যাক করে রাখে বা সিভি গুলো নিজেদেরকে এনলিস্টেড করে রাখে। সো আমরা যদি ওই সফটওয়্যারটা ডেভেলপ করে এভাবে করে স্টুডেন্টদেরকে দিয়ে দিতে পারি ওয়েবসাইটটা, সো তারা যেটা করবে সিভি গুলো প্রোভাইড করবে এবং একটা লং টার্ম ধরে কিন্তু সেই সিভি থেকে কন্টিনিউয়াসলি আপনার আপডেট চলতে থাকবে এবং কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কোম্পানি এই জায়গা থেকে বেনিফিট পেতে থাকবে এবং স্টুডেন্টদেরকে কল করতে থাকবে। সো এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার হয়ে গেল। আর পাশাপাশি যে ব্যাপারটা সেটা হলো আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমাদের ট্যাগিং আছে এবং ইউনিভার্সিটির বিভিন্ন অপরচুনিটিস গুলো কোম্পানি থেকে আমরা যখন ডিরেক্টলি পাই তখন ডিরেক্টলি ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা সার্কুলেট করি এবং সেই জায়গা থেকে আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করি। এবং আমার একটা ব্যাপার আপনাকে এনশিওর করতে পারবো, আমাদের বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবে যারা আসলে টপ ম্যানেজমেন্টে আছে বা সিনিয়ররা যারা আছে, প্রত্যেকে মিনিমাম তার সেকশনের বা তার ডিপার্টমেন্টের এমন কোন স্টুডেন্ট নাই যে প্রবলেমে পড়েছে বাট তার ইন্টার্নশিপটা ম্যানেজ করে দেয়নি বা চাকরির জন্য তাকে কোথাও ফরওয়ার্ড করেনি। মানে এই নেটওয়ার্কটা আমরা আসলে অনেকদিন ধরেই ওইভাবে করে মেনটেন করে আসছি এবং সেই জায়গায় ডিরেক্টলি ক্লাব থেকে আমরা ওই জায়গায় কোঅর্ডিনেটটা খুব ভালো করে করতে পারছি। সো অনেক কথাই বলে ফেললাম, একটা কথা টানতে যে আরেকটা কথা চলে আসছে। সো আমার কাছে মনে হয় যে আসলে কোঅর্ডিনেশনের যে ব্যাপারটা বা ক্লাব থেকে ইন্টার্নশিপ বা প্লেসমেন্টের ক্ষেত্রে হেল্প করার যে ব্যাপারটা সেটা আসলে সাধারণ স্টুডেন্টদের জন্য খুবই ভালো। আর একটা ব্যাপার সেটা হলো আমরা ক্লাবের কাউকে হেল্প করি না, কারণ ট্রুলি আমরা ক্লাবের কাউকে হেল্প করার মতো করে কখনো আসলে তৈরিই করি না। আমরা তৈরি করি এমন ভাবে যাতে করে সে আরো বাকি বাইরের 10টা মানুষকে সার্ভ করতে পারে। তো এটাই আমাদের বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সবসময় একটা প্রচেষ্টা। অসাধারণ ভাই, শেষ কথাটা অস্থির ছিল যে সে নিজে অন্যদের হেল্প করবে। একদম রাইট। সবার এরকমই হওয়া উচিত, প্রত্যেকটা হ্যাঁ ক্লাব মেম্বারের। তাহলে আমরা সবাই হেল্পফুল হতে পারবো, অন্যরাও সুযোগ পাবে সবকিছুতে। এটাই তো উচিত, সবার আসলে এমনটাই উচিত যে নিজের না ভেবে আসলে এটা সবার জন্য উন্মুক্ত করা এই জিনিসগুলা। এতে হয় কি, নিজে আগে থেকে সিকিউর হয়ে যায় এবং অন্যদেরও হেল্প করতে পারছে। হ্যাঁ এই যে আমি আচ্ছা, আমি পরের আমি একটা প্রশ্নে। উদাহরণ দিই আমার লাইফ। আমি যেখানে ইন্টার্নশিপ করেছি সেটা হচ্ছে বিটুপি গ্রুপ। তো সেখানে আমার ইন্টার্নশিপ ছিল হচ্ছে এই যে আমি এটার সাথে একটু অ্যাড করি যে আমি ক্লাব থেকে ক্লাব কেন করা প্রয়োজন বা ক্লাবিং এর মাধ্যমে বেনিফিট গুলা কি। 2023 সালের জব ফেয়ারের সময় আমি ছিলাম বিটুপি গ্রুপের তখন ভলান্টিয়ার। আমি তখন মাত্র বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের একজন জেনারেল মেম্বার ছিলাম। তো সেখানে আমি বিটুপি গ্রুপের ভলান্টিয়ার ছিলাম। সেখানে আমাদের বিটুপি গ্রুপের যারা এইচআর ছিল, এইচআর রিপ্রেজেন্টেটিভদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, একটা ওয়েল কমিউনিকেশন হয়ে যায়। তো সেখান থেকে তারা আমাকে ইন্টার্নশিপের অফার করে। হ্যাঁ তারা তো বলেছিল যে জব টপ হয়ে যাবে পরে, এরকম মানে ইন্টার্নশিপের একটা অফার করে যে না তোমাকে ফিউচার হয়ে যাবে। তো ওই যে আরো 2 বছর আগে আমার ইন্টার্নশিপ ম্যানেজ হয়ে গেছে, তো ইন্টার্নশিপের জন্য আমার চিন্তা করতে হয়নি। তো আমি কি করেছি, আমার সাথে আমি জানি আমার ইন্টার্নশিপ হয়ে যাবে, সেখানে আমার সাথে আরো 5টা সিভি সেখানে আমি ড্রপ করেছি। সেগুলো ছিল হচ্ছে ম্যাক্সিমাম এফডিটি ছিল, ফ্যাশন ডিজাইনিং এর ছিল, আরো ছিল হচ্ছে আপনার অ্যাপারেলেরও ছিল। তো এই যে আমি একটা অপরচুনিটি পেয়েছি যে আমার সাথে আরো 5 জন নিয়ে আসে সেখানে। তো এরকম আমার মতো আরো যারা যারা বিসিডিসির আছে, তো সবারই এরকম মেন্টালিটি সেট করা থাকে যে না আমি আমার জানি এখানে আমার সুযোগ আছে, তো আমার সাথে যে কোনো 5-6টা সিভি সেখানে ড্রপ করতে পারি। সবারই থাকে এরকম মেন্টালিটি। জি জি। আচ্ছা, এরপর তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন তো অলরেডি আপনার ক্লাবিং কেন গুরুত্বপূর্ণ অলরেডি বলে ফেলছে। তো আপনাদের ক্লাবের তো অনেক ইভেন্ট হচ্ছে, তো আপনাদের যে টিম আছে অলরেডি কমিটি ঘোষণা করলেন, ভাই বললেন যে 84 জন এক্সিকিউটিভ আছে, যেটা একটা হিউজ নাম্বার। তো এত বড় 34 এক্সিকিউটিভ এক্সিকিউটিভ, মেম্বার এবং সাধারণ 34, সরি, তারপর 34 সাব হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ আছে। এবং সাব এক্সিকিউটিভ হচ্ছে 84। ও 84 সাব এক্সিকিউটিভ। তো সব মিলে আপনাদের কমিটির যে ওয়ার্কিং কালচারটা আছে সেটা নিয়ে কিছু যদি বলতেন, আপনারা কতটা স্যাটিসফাই এবং কি কি ডেভেলপ করা উচিত মনে হয়? আচ্ছা কালচারাল যে এটা হচ্ছে ভাই, আমি একটা সেন্টেন্স এটা শেষ করি। আমাদের ক্লাবের কালচার হচ্ছে যে ফ্রেন্ডলি বাট প্রফেশনালিজম।
থাকবে। আমি আমার সিনিয়রের সাথে ফ্রেন্ডলি, বাট আমি হচ্ছে একটা কি আপনার ফ্রেন্ডলি একটা হচ্ছে, আরেকটা হচ্ছে প্রফেশনাল ফ্রেন্ডলি হচ্ছে আরেক রকম। তো সব ক্ষেত্রে একটা প্রফেশনালিজম কিন্তু মেনটেন করতে হয়। তো এটা আমার ক্লাবে শুরু থেকে শেখানো হয়। কারণ আমি তো বললাম আপনাকে যে আমি ক্লাবের মাধ্যমে একটা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে গিয়ে আমি কি আচরণ করব, সেখানে কিভাবে থাকবো, সেটা শুরু থেকে শিখতে পাচ্ছি। তো এই জায়গাটাতে কিন্তু আমি শুরু থেকে যদি প্রফেশনালিজম, আমার যারা ফ্রেশার আসতেছে, আমার যারা নতুন মেম্বার আসতেছে, আমি যদি তাদেরকে শুরু থেকে প্রফেশনালিজম না শিখাই, তারা কিন্তু আফটার এইম সেটা শিখতে পারবে না। তারা কিন্তু যখন হাই লেভেল উঠবে, তারা যখন টপ ম্যানেজমেন্ট উঠবে, তখন কিন্তু তাদের ভিতরে প্রফেশনালিজমটা তৈরি হবে না। তো সেটা আমরা একদম রুট লেভেল থেকে তাদেরকে শেখাচ্ছি, এবং এর সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, যাতে তারা তাদের ভিতরে কোনো সংকোচ বোধ না থাকে। যে কোনো ধরনের আবদারের জন্য, যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে যাতে আমাদের সাথে শেয়ার করতে পারে, সব ধরনের সেখানে বেনিফিট থাকে। এই তো আমার কাছ থেকে মনে হচ্ছে যে একটা ফ্রেন্ডলি প্লাস প্রফেশনালিজম দুইটাই থাকা প্রয়োজন। জি, আবিদ ভাই কিছু আচ্ছা, বলতে যাচ্ছেন এই বিষয়ে? বলতে চাচ্ছি যেটা, সেটা হলো যে আমরা আসলে ট্রাই করি যেটা, সেটা হলো একটা লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করার, যেখানে আসলে স্টুডেন্টরা খুব দুর্জয় বললো যে ফ্রেন্ডলি একটা মোমেন্টাম পায়, তারা আসলে লার্নিং এনভায়রনমেন্টটা খুব ভালো থাকে, ফ্রেন্ডলি থাকে সবাই। এবং আমরা ট্রাই করি বিভিন্ন কন্টেস্টের মাধ্যমে বিভিন্ন ট্যালেন্ট পুল গুলাকে আরো গ্রো করানোর, আরো শাইন করানোর এবং ফিউচার লিডারশিপে অ্যালাইন করানোর জন্য আমরা সবসময় ওই জায়গাটায় তাদের উপরে আসলে ট্রাই করে থাকি। এবং অ্যাজ আ রেজাল্ট যেটা হয় সেটা হলো আমাদের এই যে বড় বড় ইভেন্ট গুলো আসে, বড় বড় সেগমেন্টেশন গুলা থাকে, কিছু কোর্স থাকে, এই জায়গা থেকে আমরা ট্যালেন্ট পুল গুলাকে আসলে আইডেন্টিফাই করতে পারি এবং ফিউচার লিডারশিপের জন্য রাখতে পারি। এবং পাশাপাশি যদি ওই কালচারের কথাটাই বলি, একদম প্রফেশনালিজম একটা মেনটেন করি আমরা, এবং প্রফেশনাল যে কালচার গুলো সেগুলো আমরা ট্রাই করি, মানে আমরা প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে ওইভাবে করে শো অফ করার ট্রাই করি, যেটা কিনা কর্পোরেট ফ্রেন্ডলি বা কর্পোরেটে যেও আপনাকে করতে হবে। আমরা ক্লাবের কোনো ইভেন্টে বা ক্লাব থেকে যখন আমরা বাহিরে বের হই, যে কোনো ক্লাবের কাজে, সবসময় আমরা ক্লাবের আইডি কার্ড এবং ফর্মাল ওয়্যার আমরা ট্রাই করি অ্যাটায়ারটা রাখার, বিকজ আমরা সবসময় প্রফেশনালিজমটা মেনটেন করার ট্রাই করি, যেটা কিনা কোম্পানিতে যে আপনি করবেন এবং কোম্পানিতে যে যাতে আপনাকে বিব্রতকর না হতে হয়। আমার কাছে মনে হয় যে বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের এমন কোনো মেম্বার নেই যার মিনিমাম 2 সেট আসলে ফর্মাল ড্রেস নেই। এটা এখন আপনি অনেকে সময় অনেকে বলতে পারে যে ভাই আপনি তো এটা টাকার গরম দেখাইলেন। টাকার গরম না, আসলে 2 সেট ফর্মাল ওয়্যার কিনতে এখানে আসলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। ধরেন আপনার 400-500 টাকা করে আজকে একটা ফর্মাল শার্ট খুবই ইজিলি পাওয়া যায়, আপনি যদি একটু খোঁজেন। অনেক ভালো ভালো শপ আছে যারা কিনা আসলে ফেসবুকে খুব নাম করে করে বিক্রি করছে, আর 400-500 টাকায় প্যান্ট একটা কোনো ব্যাপারই না। আমরা ওইভাবেই চলি। সো 2 সেট এই ফর্মাল ওয়্যারটা থাকে। এটা আসলে দিন শেষে বেনিফিটটা কোথায় হয়, আপনি যখন চাকরির একটা ইন্টারভিউ দিতে যান, তখন আসলে আপনার ধার করতে হয় না বা আগের রাতে শপিং করতে হয় না, আপনি হুট করে চলে যেতে পারেন। তো এই ব্যাপারগুলো আমরা খুব মেনটেন করার ট্রাই করি, যে আসলে আপনার মার্কেট রেডি বা জব মার্কেট রেডি বলেন বা পার্সোনালি যেভাবে রেডি হতে হয় নিজেকে, ওইভাবে করে আসলে যাতে আমরা একটু নিজেদেরকে গুছিয়ে তুলতে পারি, সেই চেষ্টাটাই আমরা সবসময় করে তোলার চেষ্টা করে থাকি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবে। ওই কালচারটাই আমরা মেনটেন করি। ধন্যবাদ। ইভেন আমাদের যখন আমাদের যারা ছেলেরা আছে, মেয়েরা আছে, যারা এক্সিকিউটিভ মেম্বার, তারা যখন কোনো ক্লাবের কাজ থাকলে তারা যখন একসাথে হাঁটে বা একসাথে ঘুরে, তখন অন্য স্টুডেন্টরা দেখে বলে যে এগুলা বিসিডিসির মেম্বার। তারা আইডেন্টিফাই করতে পারে তাদেরকে দেখলি। এটাই হচ্ছে আমাদের একটা মানে সবার থেকে আলাদা হওয়ার একটা বৈশিষ্ট্য। নিজেরা একটা আইডেন্টিটি তৈরি করে ফেলতেছে এবং বাইরের ড্রেস সেন্স সবকিছু বলে দেয় সবশেষে। পরের প্রশ্ন যদি যাই, যে আপনারা তো মেম্বার রিক্রুট করেন, তো আপনারা কি কি পলিসি অথবা কি কি জিনিস মেনটেন করে তাদেরকে রিক্রুট করছেন? আর এই মানে এই রিক্রুটের সময় কি সব ডিপার্টমেন্ট অ্যাড হইতে পারে ক্যারিয়ার ক্লাবের সাথে? আচ্ছা, আমি অ্যাড করি। এটা আসলে আমাদের কোনো ডিপার্টমেন্টাল ভিত্তিক ক্লাব না, এটা হচ্ছে একটা সেন্ট্রাল ক্লাব। সেখানে পুরো ভার্সিটির সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য উন্মুক্ত। এবং আমাদের যখন এটা হচ্ছে আমাদের প্রতি বছর আমাদের একটি করে আপনার থাকে, রিক্রুটমেন্ট হয়। আমরা আমাদের বুথ বসাই আমাদের ভার্সিটিতে, সেখানে যারা সবাই রেজিস্ট্রেশন করতে পারে। একটা মিনিমাম ফি থাকে সেখানে, হয়তো 100 টাকা নেওয়া হয়, এরকম ফি থাকে, 100-150 এরকম। তারপর আপনার রিক্রুটমেন্টের পর অ্যাপ্লিকেশন করার পর আমরা একটা ভাইবা নিই।
ভাইভাতে আমরা একটা ফর্মাল ভাইভা নেই, ভাইভা নেওয়ার পর আমরা মোটামুটি সেখান থেকে একটা ক্যান্ডিডেট তুলে আনি। আমাদের হিউজ ভাই, আমাদের অ্যাপ্লিকেশন পরে হিউজ, সবাই অ্যাপ্লিকেন্ট পড়ে। তো আমাদের সেখান থেকে আমাদের মেম্বার হয়ে যারা হয়তো বা আপনার যদি আমরা বাদও দিয়ে দিই, যে দেখি যে একদম প্রফেশনালিজম মেনটেন করতেছে না, একদম বাজে ভাবে তারা ইয়াতে আসতেছে, তখন হয়তো বা তারা বাদ পড়ে যায়। বাট এটা একদমই কম, বাদ পড়ার অপশন কমই থাকে। তারপর আমাদের মেম্বার হয়ে যায় প্রতি বছর 500-600 এরকম। আমি আমি আবিদ, আমাদের প্রেসিডেন্ট আবিদ, আমরা যখন জয়েন করেছিলাম আমাদের ইয়েতে 2022 সালের যখন রিক্রুটমেন্ট হচ্ছিল, তখন আমাদের মেম্বার ছিল, জেনারেল মেম্বার অলমোস্ট 500। সেখান থেকে আমরা আজকে এই জায়গায় আসছি হয়তো বা 4-5 জন সেই বুথ থেকে আমরা এখন আসছি এখানে। তো একজন ভাইস প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট, একজন জেনারেল সেক্রেটারি এরকম হয়ে গেছে আমাদের মেম্বারটা। তো সেখান থেকে উত্থান। তো এখানে এক একজন এক এক ডিপার্টমেন্টের, যেমন আবিদ হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এবং টেকনোলজি, আমি হচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট। তো এরকম এক একজন এক এক জায়গার। তো এখানে কোনো স্পেসিফিক কোনো ডিপার্টমেন্ট থাকে না যে এখান থেকে আসবে বেশি বা এখান থেকে কম, সবার জন্য উন্মুক্ত। জি ভাই। আচ্ছা, মানে ক্লাবিং এ প্রথমে মেম্বার বেশি থাকে, তারপরে আস্তে আস্তে কমতে থাকে শেষ পর্যন্ত। তো আপনাদের কি মনে হয়, ক্লাবিং করলে কি একাডেমিক লাইফে খুব বেশি চাপ হয়ে যায়? আচ্ছা, এটা যদি আমি একটু বলি, আগের কোশ্চেনটা আমার একটু অ্যান্সার আছে। সেটা হলো আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা কাজ সবসময় করে থাকি, সেটা হলো সিনিয়রদের মধ্যে দেখা যায় যারা একদম গ্রাজুয়েটস হয়ে যাচ্ছে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি এই ব্যাপারটা অনেক বেশি দেখেছি, যারা আসলে কোনো জায়গায় ক্লাবিং করেনি বা যারা আসলে কোনো জায়গায় অ্যালাইন ছিল না আসলে 4 বছর এক্সট্রা কারিকুলার বা কোনো কিছুর সাথে, তারা আসলে এই যে ফাইনাল সেমিস্টার এখন এসে আসলে নক দেয়, আবি তোর সিভিটা একটু দে, তোর সিভিটা একটু লাগবে, তোর সিভিটা একটু দেখি, তোর সিভিটা দেখে আমি একটা সিভি বানাবো। বা থার্ড ইয়ারে এসে বা যে কোনো একটা সময় যখন ক্যারিয়ারের কোনো জায়গায় একটা ধাক্কা খায়, তখন বলে সিভিটা একটু লাগবে, সিভিটা একটু দে, সিভি দিয়ে কিছু কাজকর্ম করবো। বাট আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব যেটা করি শুরু থেকেই, মানে একটা স্টুডেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবে ঢুকতে চায়, আমরা শুরু থেকেই তার প্রথম রিকোয়ারমেন্ট যেটা, ক্লাবে আসতে হলে যেটা লাগবে, আপনার একটা বেসিক সিভি রেডি করতে হবে। আপনার সিভিটা এমন হওয়ার দরকার নাই যে খুব প্রফেশনাল, এটিএস ফ্রেন্ডলি, কোনো কিছু সিভি দরকার নাই। আপনার সিভিতে আপনার ছবি থাকতে হবে, আপনার নাম থাকতে হবে, জীবন বৃত্তান্ত আছে না, সে জীবন বৃত্তান্ত টাইপের একটা সিভি লাগবে। ইউ মাস্ট নিড আ সিভি। কেন সিভি লাগবে? কারণ সিভি আমরা কখনো কি করি না, সিভি আমরা কখনো তৈরি করতে পারি না একদিনে। একদিনে সিভি আসলে কখনো তৈরি করা যায় না। সিভি হলো এমন একটা জিনিস যেটা কিনা আমরা দিনে দিনে ডেভেলপ করতে পারি, ডেভেলপ করে করে এটাকে তৈরি করতে হয়। তো আমরা যেটা চেষ্টা করি, ভার্সিটি লাইফের ফার্স্ট দিন যেদিন আপনি ক্লাবিং এ জয়েন করছেন, সেদিন আপনার একটা বেসিক একটা সিভি দাঁড় করানোর, জীবন বৃত্তান্ত টাইপের বলতে পারেন, সেটা দাঁড় করাবেন আপনি। এবং আমরা দেখাবো যেদিন আপনি ক্লাব থেকে বের হয়ে যাচ্ছেন আফটার 4 ইয়ার্স, আপনার কি কি অ্যাচিভমেন্টস থেকে শুরু করে কি কি অ্যাড হয়ে আপনার সিভিটাকে প্রফেশনাল ভাবে গ্রো করতে পারছেন আপনি। সো এই জন্য আমরা ফার্স্ট যেটা কাজ করে থাকি সেটা হলো আপনার একটা সিভি লাগবে। সো রিক্রুটমেন্টের আমাদের প্রথম কাজ থেকে একটা সিভি রেডি করা। দ্বিতীয় কাজ যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ইউনিভার্সিটি লাইফে আপনি একটা ইন্টারভিউ দিবেন, একটা ফর্মাল ইন্টারভিউ। এটা আসলে ভাবতেই তো কেমন লাগে, আপনি একটা ফর্মাল ড্রেসে পরে আসবেন, সবাই একটা ফর্মাল ড্রেসে আসবে, একটা ফর্মাল ভাইবে আসবে, ইন্টারভিউ বোর্ড বসবে, সবার সামনে বসে ইন্টারভিউ দিবেন, হাত পা কাঁপবে, ভয় লেগে যাবে। তো আমরা এই এই যে একটা অ্যাম্বিয়েন্স, এই যে একটা মোমেন্টাম, এটাই আমরা ক্রিয়েট করতে চাই। কারণ না হলে আমরা আজকে যখন টু বি অনেস্ট যদি আমরা বলি, আমরা যারা ক্লাবের সিনিয়ররা আছি, আমরা যখন এখন ইন্টারভিউ ফেস করতে যাই, আমার ভিতরে যদি 10% থাকে, আমি আসলে দিয়ে আসতে পারি 100%। কিন্তু এমন অনেক স্টুডেন্টকে আমরা দেখি যার ভিতরে আসলে 100% নলেজ থাকা অবস্থায়ও সে আসলে 10% দিতে পারছে না, বিকজ ইজ ভেরি নার্ভাস। তার খুবই প্রবলেম হচ্ছে, সে কি একটা মোড, বিকজ সে কখনো ইন্টারভিউ ফেস করেনি, সে আসলে জানে না যে কিভাবে আসলে কথা বলতে হয় মানুষের সাথে, কিভাবে আসলে ডিল করতে হয়, ইন্টারভিউর যে নার্ভাস মোমেন্টামটা, এগুলো কিভাবে আসলে ডিল করতে হয়। সো আমরা ক্লাবিং এর প্রথম টাইমে একটা চেষ্টা করি, সেটা হলো মানুষকে আসলে ইন্টারভিউর ভাইবটা দেওয়া, সিভিটা মেক করানো। কারণ এই দুইটা জিনিস আপনার চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এর পরবর্তী 4 বছরে আপনি যতদিন ইউনিভার্সিটি ক্লাবিং এ থাকবেন, তার মধ্যে বিভিন্ন ধরনের সিভি বিল্ডিং সেশন থাকে, বিভিন্ন ইন্টারভিউ ফেস করার হ্যাকস থাকে, বিভিন্ন ইন্টারভিউতে রিটেন টেস্ট গুলো কেমন হয় এগুলো নিয়ে হ্যাকস থাকে, ফ্যাক্টরি ভিজিটস থাকে, এইচআর দের কোঅর্ডিনেশনে বিভিন্ন ইভেন্ট থাকে। এবং কি আপনি দেখবেন আমাদের ফেসবুক পেজে গেলে একটা ইভেন্ট আমরা হলো ক্যারিয়ার আড্ডা লঞ্চ করেছিলাম, যেখানে কিনা কর্পোরেটের যে এইচআররা আছে, ইন্ডাস্ট্রিয়াল যারা নলেজ এক্সপেরিয়েন্স প্রফেশনালসরা আছে, বিভিন্ন সাইড থেকে যারা বিভিন্ন জায়গায় লিড দিচ্ছে, তাদেরকে আমরা নিয়ে এসে তাদের থেকে এক্সপেরিয়েন্স গুলা গ্যাদার করার ট্রাই করি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইনসাইটস গুলো পাওয়ার ট্রাই করি। অ্যাজ আ রেজাল্ট এটা যেটা হয় সেটা হলো
দিন শেষে আসলে স্টুডেন্টরা ওই যে ইন্টারভিউতে যে কি বলবে না, ওই ভয়টা আর কাজ করে না। তারা আসলে ওই জায়গাটায় খুব বেশি নিজেদেরকে ডেভেলপ করে ফেলতে পারে। এবং ওই জায়গা থেকে যদি একটু আসি, আপনি বলছিলেন যে একাডেমিক্স এর ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয় কিনা, আমি যদি একটু আপনাকে বলতে পারতাম, মানে আসলে রেজাল্ট গুলো আসলে মানুষের এক্সপোজ করা ঠিক না, খুব বেশি লজ্জায় পড়ে যাবে। তাও একটা রেজাল্ট শেয়ার করি। আমাদের ক্লাবের একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, যে ওই ছেলেটার রেজাল্ট হলো 4/4, ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস্ট হবে, মানে আর একটা সেমিস্টার জাস্ট বাকি, 4/4 একটা ছেলের সিজিপিএ আছে। আমি যদি আরো বলি, যেমন আমাদের ভাইস প্রেসিডেন্ট আরেকজন আছে, ওর সিজিপিএ হলো 3.87। তো আমরা যারা আসলে এই জায়গাটায় আছি, আমাদের সিজিপিএ গুলো না বলি, আমরা আসলে এত ভালো না, মানে 4/4 বা এটার কাছাকাছি না, তারপরেও আসলে আসলে এমন একটা সিজিপিএ আমরা মেনটেন করতে পারছি, যেটা হলো কোম্পানিতে আপনি সিভি দিলে কখনো ফেলে দিতে পারবে না। টপ টায়ারের যে কোম্পানি, ওর যে রিকোয়ারমেন্ট, ওইটাও হয়তো আমরা ফুলফিল করতে পারবো, বাট হয়তো আমরা ফ্যাকাল্টি হতে পারবো না, ওইটা একটা ফুলফিল করতে পারবো না, এরকম একটা ব্যাপার। সো আমরা আসলে ওই জিনিসটাই মেনটেন করার সবসময় ট্রাই করি। এবং আমাদের সিনিয়রে যারা আছে, বা আমরা যারা সিনিয়ররা আছি, এবং সিনিয়র থেকে একবার জুনিয়ররাও যারা আছে, আমরা আসলে সিজিপিএ সবারটা দেখে খুবই মানে হ্যাপি, যে আসলে সবাই যে বলে যে সিজিপিএ মেনটেন করা যায় না, ক্লাবিং করলে একাডেমিক্স ভালো থাকে না, ব্যাপারটা টোটালি এরকম না। ওই যে 4/4 এর কথা বললাম, এরপরে 3.98 একজনকে চিনি আমি। তো এরকম আসলে অ্যাভেলেবেল, মানে আমি দেখেছি একটা ব্যাপার 4 বছরের এক্সপিরিয়েন্সে, যেই ছেলেগুলা পড়াশোনায় ভালো, তারাও ক্লাবিং এ ভালো, আবার তারাই চাকরিতে ভালো। মানে একটা ব্যাপার আছে না, যে আসলে ব্যাপারটা এরকম না যে আপনি হুট করে ক্লাবিং এ খুব ভালো করে ফেলছেন। ব্যাপারটা এরকমই যে ওই যে আপনার পিলারটা খুব বেশি স্ট্রং, আপনার পিলারটা স্ট্রং না হলে আসলে বিল্ডিংটা ওইভাবে করে মজবুত হয় না। এবং বিল্ডিং এর একটা পিলার স্ট্রং, আরেকটা পিলার নড়বড়ে, এরকম থাকলে তো ভূমিকম্পে ভেঙে পড়বেই। প্রত্যেকটা পিলার যেটা স্ট্রং আসে, ওরে আসলে জিনিসটা ভালো করছে। ব্যাপারটা টোটালি এরকম, যে আমরা দেখি এরকম অনেকেই বলে যে আসলে রেজাল্ট ভালো হয় না, কিন্তু ব্যাপারটা টোটালি এরকম না। আমাদের এক্সপিরিয়েন্স অন্তত এরকম না। বাদ বাকি আসলে আমরা জানি না, আসলে ওই এক্সপিরিয়েন্সটা করার সুযোগও হয়নি, যে কোথায় রেজাল্ট খারাপ দিয়ে ক্লাবিং করছে, বা রেজাল্ট খারাপ একাডেমিক্স অনেক প্রেসার পড়ছে। ব্যাপারটা এরকমই না। ইউনিভার্সিটি একটা ভার্সেটাইল এরিয়া। আমরা আসলে কালচারাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার সাথে অ্যালাইন থাকার চেষ্টা করি, ক্লাবিং করি, প্রচুর ট্যুর দিই। ইউনিভার্সিটি লাইফে 14-15টার উপরে ট্যুর করেছি, পড়াশোনা করছি, প্রত্যেকটা জিনিসে অ্যালাইন। তো আমাদের কাছে মনে হচ্ছে দিন শেষে হলে ইউনিভার্সিটি লাইফটা একটা ড্রিম লাইফের মতো গিয়েছে। আমি আসলে জানি না, যারা আসলে ক্লাবিং করে না, বা যারা আসলে ট্যুর করে না, যারা আসলে বিভিন্ন কথা বলে আসলে দোহাই দেয় যে ইউনিভার্সিটি লাইফে এটা করা যাবে ওটা করা যাবে, তারা আসলে কি চিন্তা করে আসলে জীবনটা কিভাবে বার্ন করছে। বাট আমাদের কাছে আসলে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, যে আমরা আসলে ইউনিভার্সিটি লাইফে এত কিছু করার সুযোগ পেয়েছি। থ্যাংকস টু আল্লাহ, যে ইউনিভার্সিটি লাইফে আমাদেরকে এত কিছু করার সুযোগ করে দিয়েছে। মাহমুদুল ভাই, একটা প্রশ্ন, যে অনেকে বলে সিজি ম্যাটার করে, ক্লাবিং অত ম্যাটার করে না, আবার অনেকে বলে স্কিল ম্যাটার করে, সিজি ম্যাটার করে না। এই কথাটার সম্পর্কে যদি কিছু বলতেন, কতটা সত্য? আচ্ছা, এটার আগে একটি স্টোরি শোনাই। এটা হচ্ছে গত বছরের আমার এক ইমিডিয়েট জুনিয়র, যার সিজিপিএ হচ্ছে 3.97 or 98। আমি নামটা রিভিল করে দিই। ও হচ্ছে আমাদের ক্লাবের তখন কোনো মেম্বার ছিল না। গত বছরের জব ফেয়ারে, মানে এই বছরের জব ফেয়ারই, তো 2025 সালের জানুয়ারিতে, 1 বছর এখনো হয়নি। তো আমাদের ক্লাবের তখন মেম্বার ছিল না, জেনারেল মেম্বার ছিল শুধুমাত্র। এখন ও এক্সিকিউটিভ মেম্বার হয়েছে। ওর নাম হচ্ছে রুসলি রাব্বি। ওর হচ্ছে সিজিপিএ 3.97 or 98। ও কোনো ক্লাবের সাথে অ্যাক্টিভ ছিল না, কোনো এক্সট্রা কারিকুলার কিছুর সাথে ছিল না। ওই ছেলেটার সিজিপিএ তো হাই, কিন্তু কোনো ক্লাবিং করতো না, কোনো কিছু করতো না। ও আমাকে বলতেছে যে ভাইয়া, শুধু তো একাডেমিক লাইফে এত বেস্ট থাকলে লাভ হয় না, আমি পরে চাকরি পাবো কিভাবে, পরে আমার কমিউনিকেশন হবে কিভাবে। তো আমি তখন তুমি ক্লাবিং জয়েন হও, তুমি বিসিবি, এখান থেকে তুমি তোমার ফিউচারের রাস্তা তুমি এখান থেকে নিজে নিজে বের করতে পারবা। তো ওই যে ও শুধু একাডেমিক লাইফটাতে সীমাবদ্ধ থাকেনি, ও নিজের কাছে বুঝতে পারছে যে না, আমার ভেতরে ক্লাবিং জিনিসটা আনতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে ম্যানেজমেন্ট শিখতে হবে, আমাকে কমিউনিকেশন শিখতে হবে, আমাকে ইন্ডাস্ট্রির মানুষদের সাথে ভার্সিটি থেকে বের হওয়ার আগে থেকেই লিঙ্ক আপ করতে হবে। আমার সাথে সিনিয়রদের ভালো একটা কমিউনিকেশন থাকতে হবে, যাতে সিনিয়ররা কোনো ইন্টার্নশিপের অপরচুনিটি থাকলে যাতে আমাকে প্রোভাইড করে শুরুতে, যাতে কোনো জবের অপরচুনিটি থাকলে আমাকে প্রোভাইড করে শুরুতে। এই জিনিসগুলোই প্রয়োজন। শুধুমাত্র একাডেমিক লাইফে সিজিপিএ দিয়ে হয় না কিছু। যদি তোমার সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক না থাকে, তুমি দেখবা কি তোমার সিজিপিএ অনেক ভালো, কিন্তু তোমার আগে একটা সিজিপিএ 3.5 আন্ডার 3.5, তার চাকরি হয়ে গেছে। কিভাবে?
তার সাথে সিনিয়রদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, তার সাথে ক্লাবিং করার মাধ্যমে তার সাথে কর্পোরেট পার্সনদের সাথে ভালো একটা যোগাযোগ ছিল, এই জিনিসগুলা থাকে। তো আমার কাছে মনে হয় যে দুইটাই ব্যালেন্স থাকা প্রয়োজন। সিজিপিএ এমন একটা স্ট্যান্ডার্ড থাকা প্রয়োজন যাতে তুমি যে কোনো জায়গায় তোমার সিভিটা ড্রপ করা যায়। এর পাশাপাশি তোমাকে ক্লাবিং করার মাধ্যমে, তোমাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করার মাধ্যমে তোমার ভেতরে ওই জিনিসগুলো আনতে হবে যেটার জন্য তোমাকে একটা কোম্পানিতে সিভি ড্রপ করার পর সেখানে ইন্টারভিউ ফেস করার মতো, যাতে তোমাকে সেভাবে নিজেকে তৈরি করতে পারা যায়, ওগুলা নিজের ভেতরে আনতে হবে। আর এগুলো তৈরি হবে ক্লাবিং করার মাধ্যমে। তো দুইটার একটা কম্বিনেশন থাকতে হবে। এই দুইটার কম্বিনেশন যখন থাকবে তখন ইনশাল্লাহ বাংলাদেশের কোথাও উনি আটকাবে না। এই ছিল আমি একটু অ্যাড করি এটার সাথে, মানে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। এটা একটা মানে বড় ধরনের একজন কর্পোরেট লিডারের থেকে শুনেছিলাম। একটা বড় ইভেন্টে আমার খুব কাছের একজন বড় কর্পোরেট লিডার বলা যায়, দীপেশ নাগ দাদা, গ্রামীণ ডানন, যেটা হলো ডক্টর ইউনুসের কোম্পানি গ্রামীণ ডাননের ম্যানেজিং ডিরেক্টর। তো উনি একটা ইভেন্টে এই কথাটা বলেছিলেন যে ওনাকে কোশ্চেন করা হয়েছিল যে সিজিপিএ নাকি কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। উনি ব্যাপারটা এরকম ভাবে শেয়ার করেছিলেন যে আসলে ধরেন আপনার লাইফে 100 দরকার, মানে আপনি লাইফে 100% পৌঁছাতে চান, 100 করতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার 100 তো পুরো করতে হবে। এখন আপনার লাইফে সিজিপিএ বা একাডেমিক্সটা হলো আপনার লাইফে একটা 1, এবং এই যে আপনি বিভিন্ন কাজ করছেন, আপনার বিভিন্ন স্কিল ডেভেলপ করছেন, একটা হলো স্কিল ডেভেলপমেন্ট, আর একটা হলো আপনার হলো যে ক্লাবিং বা যা যা করছেন, এগুলোর রেজাল্ট কি জানেন? দুইটা 0। সো আপনি স্কিলটাকে একটা 0 ধরেন, ক্লাবিংটাকে আরেকটা 0 ধরেন। সো দুইটা 0 আছে আপনার লাইফে, কিন্তু আপনার লাইফে যদি একটা 1 না থাকে তাহলে আপনি কখনো কি করতে পারবেন না? 100 পৌঁছাতে পারবেন না। রেজাল্টটা কি হবে? 0-0। আর যদি আপনার লাইফে একটা 1 থাকে, তার পিছনে যদি দুইটা আপনি 0-0 বসান, দেন আপনি কোথায় পৌঁছাতে পারবেন? 100 পৌঁছাতে পারবেন। সো ইকুয়েশন ইজ ভেরি ক্লিয়ার এবং ইজি যে আপনার লাইফে যদি 100 করতে হয়, একাডেমিক্সও করতে হবে, ক্লাবিংও করতে হবে, সবকিছু করতে হবে, স্কিলও ডেভেলপ করতে হবে। আর যদি আপনি লাইফে স্কিল নিয়ে সারাদিন পড়ে থাকেন, একাডেমিক্স বাদ দিয়ে আপনি ক্লাবিং নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার লাইফে হবে দুইটা 0-0। আর যদি এই দুইটা না করে আপনি শুধুমাত্র পড়াশোনা করেন, লাইফে স্কোর হবে অনলি 1। সো আপনি অনলি 1 করবেন নাকি 0-0 করবেন নাকি 100 করবেন, চয়েস ইজ ইয়ার্স। এই আর কি। গ্রেট, ধন্যবাদ ভাই, অসাধারণ কথা। আজকে আপনারা দুজন লিডারের সাথে আমি আছি। তো আপনারা তো লিডারশিপ অনেকটা এক্সপিরিয়েন্স করছেন। তো লিডারশিপ রাস্তাটা কতটা চ্যালেঞ্জিং অথবা কতটা সহজ, সে সম্পর্কে আবিদ ভাইয়ের কাছে প্রথমে জানতে চাই। লিডারশিপের আসলে আমরা কিছুই করি নাই এখন পর্যন্ত। ক্লাবিং এ 4 বছর মাত্র সময় ইনভেস্ট করলাম। আসলে লিডারশিপ অনেক বড় একটা ওয়ার্ড, মানে অনেক বড় ক্ষেত্রে আসলে কাজ করার একটা ব্যাপার, বা অনেক বড় কিছু করার ব্যাপার, বা অনেক মানুষের বোঝা নেওয়া, বা অনেক মানুষকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গাটা, সেটা হলো লিডারশিপের ব্যাপার। বাট আমরা ওইভাবে করে অত ডাইনামিক কিছু না, একদমই ছোট মানুষ। আমরা শুধুমাত্র ক্লাবিং এ কিছু কাজকর্ম করছি, নিজেদের গতানুগতিক সবার কাছ থেকে কিছু নিয়ম কানুন শুনেই আর কি কাজ করার চেষ্টা করছি। বাট যেটা ব্যাপার আমাদের কাছে এখন এসে 4 বছর বা এই সময় এসে যে ব্যাপারটা মনে হয়েছে যে লিডারশিপের যে ব্যাপারটা, সেটা আসলে অনেক ভাইটাল। আমরা যেটা করি সেটা হলো আমরা কোঅর্ডিনেশনটা এখন খুব ভালো করতে পারি, সবার সাথে মিলে ঝিলে অনেক ভালো টিম ওয়ার্কটা করতে পারি, আমরা সবার সাথে কমিউনিকেশনটা খুব ভালো করতে পারি, যেটা কিনা আসলে আমাদের কাছে মনে হয় যে লিডারশিপের রোলটাকে খুব বেশি স্ট্রং করে এবং খুব বেশি ইজি করে। আমাদের ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি কতটুকু ভালো আমরা সেটা জানি না, আমরা আরো একটু জানি না, সেটা হলো আমাদের অর্গানাইজিং ক্যাপাবিলিটি কত ভালো, বাট আমরা জানি কিভাবে টিম ওয়ার্কটা করতে হয়, সবাইকে মিলে কিভাবে একসাথে নিয়ে চলতে হয়, এবং দিন শেষে সবাই কিভাবে একসাথে শেষ করতে হয়। মানে ওই যে বলছিলাম না যে 100 পাওয়ার যে ব্যাপারটা, ওই 100টা যাতে দিন শেষে শুধু আপনি আমি নিজে না পাই, যেন পুরো সবাইকে নিয়ে একসাথে 100 পাইতে হয়, সেই কাজটা করার আমরা চেষ্টা করি। মানে এখনো লিডারশিপের ওই পর্যায়টা আমরা যাইনি, বাট আমরা চেষ্টা করি আমাদের সাথে যারা আছে এবং যারা আমরা একসাথে কাজ করি সবাইকে নিয়ে যাতে কোনো ধরনের প্রবলেম ছাড়াই, কোনো ধরনের বিলম্ব ছাড়াই 100 পেতে পারি, এই আর কি। ধন্যবাদ ভাই। এই পর্যায়ে আরেকটা প্রশ্ন, যে আপনারা যতদিন আছেন কমিটিতে, আপনারা বাফট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের হয়ে কি কি কাজ করতে চান? উভয়ের প্রশ্ন। আচ্ছা, আমাদের তো আর বেশি সময় নাই। তো ক্লাবে আসলে জয়েন করার মানে এই কমিটি আসার পর তো আমরা কিছু কিছু ইভেন্ট অলরেডি শেষ করেছি। এর ভিতরে একটা হচ্ছে আপনার জিএফটি ইন্ট্রা বাফট পাবলিক
স্পিকিং কম্পিটিশন ছিল এটা, তো সেটা অলরেডি শেষ করেছি। এটা ওনার হয়তো একটু নেট প্রবলেম। হ্যাঁ, দুর্জয়ের একটু মেবি নেট প্রবলেম হচ্ছে। সেটা ছিল হচ্ছে ক্যারিয়ার আড্ডা, সেটা আমাদের কমিটি ফার্স্ট ওইটা আর কি এখানে আনছে। তো সামনে আমাদের জব ফেয়ার করাও একটা অলরেডি ঘোষণা এসেছে। তো আমি মনে করি যে না, আমাদের কমিটি যদি আমরা এই জব ফেয়ার পর্যন্ত শেষ করতে পারি এবং প্রিভিয়াস যতগুলো ইভেন্ট অলরেডি আমরা শেষ করেছি, যে আমরা আমাদের এই কমিটির মনে করবো যে না আমরা সাকসেস। ইভেন আমাদের এই কমিটি থাকা অবস্থাতে যে আমরা এত কাজ করেছি তা না, প্রিভিয়াস যত কমিটি ছিল গত 2টা কমিটিতে একদম ভাই সিরিয়াস কথা লিড রোল প্লে করছিলামই আমরা। ঠিক আছে, আমাদের মাধ্যমে আপনার এমন হয়তো যে সিনিয়ররা অনেক সময় এমন কিছু কাজ করতে পারতো না বা এমন কিছু ডিসিশন নিতে পারতো না বা প্ল্যানিং আনতে পারতো না যেটার জন্য তারা আমাদের কাছে আসতো। তো আমরা শুধু এই কমিটির ভিতরে সীমাবদ্ধ না, আমরা আরো 2-3 বছর আগে থেকে এই ক্লাবটাকে আমরা রান করতেছি এবং এই কমিটি পাওয়ার পর পর্যন্ত আমরা যতগুলা ইভেন্ট অলরেডি শেষ করেছি সেটা হচ্ছে যে আমরা যে পাবলিক স্পিকিং কম্পিটিশনের কথা বললাম, এটা একটা বড় ইভেন্ট হয়েছিল। শুরু করেছিলাম ভাই এতটুকু মাধ্যমে, যে আমরা বলছিলাম একটা ছোট ইভেন্ট করবো, বাট সেটা ভাই হিউজ হয়ে গিয়েছিল। তারপর আমাদের এই কমিটি ফার্স্ট আনছে কি, সেটা হচ্ছে ক্যারিয়ার আড্ডা। এটা কিন্তু আগে ছিল না, এটা হচ্ছে আমাদের এই কমিটি আসার পরে এটা হয়েছে। তো এটা আমাদের একটা সাকসেস। তো আমরা বিভিন্ন ধরনের অনলাইনে কর্পোরেট পার্সনদেরকে নিয়ে আসতেছি, যেটার মাধ্যমে তারা কিছু কিছু জিনিস এক একজন এক একটার মাধ্যমে শিখতে পারছে। যেমন হয়তো বা কেউ কেউ মার্চেন্ডাইজিং শিখতে পারতেছে, আমরা মার্চেন্ডাইজিং এর লিডার আনতেছি। কেউ কেউ শিখতেছে আপনার শিখতেছে, ইন্ডাস্ট্রি শিখতেছে, কেউ কেউ প্রোডাকশন শিখতেছে। তো এরকম আমরা পার্সন আনতেছি। তো জব ফেয়ার পর আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো যে না আমরা সাকসেস। এই এক্সিকিউটিভ বোর্ড নিয়ে আমরা আর কি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। আবিদ ভাইয়ের কাছে আচ্ছা, আমাদের আরো কিছু কাজ আমরা করেছিলাম, সেটা হলো আমরা কিছু ফ্যাক্টরি ভিজিটসও করিয়েছি স্টুডেন্টদের, এবং এই কমিটি থাকা অবস্থায় আমরা আরো অনেককেই ফ্যাক্টরি ভিজিট গুলো ম্যানেজ করে দিয়েছি। ফ্যাক্টরি অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা খুব ভালো কাজ করেছি, এবং আমরা লাস্ট যেটা আমরা খুব ইম্পর্টেন্সের সাথে করছি সেটা হলো অবশ্যই ন্যাশনাল ক্যারিয়ার টেস্ট, এবং তার পাশাপাশি ক্লাবের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্রোথের জন্য আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করছি, যেটা আমাদের একটা অনেক ভালো উদ্যোগ। আমাদের দিক থেকে অনেক চেষ্টার পর একটা উদ্যোগ চলে আসছে, সেটা হলো আমরা ক্লাবের একটা ওয়েবসাইট লঞ্চ করছি, যার মাধ্যমে আসলে টেক্সটাইল সেক্টরের স্টুডেন্টদেরকে আমরা আসলে বেনিফিটেড করতে চাই, এবং এই ব্যাপারটা নিয়ে খুব ভালোভাবে আমরা কাজ করছি। এবং এর পরবর্তীতে আমাদের একটা ছোট্ট প্ল্যান আছে, সেটা হলো আমরা যারা গ্রাজুয়েটেড হয়ে বের হয়ে যাচ্ছি, আমাদের পরেও আর কিছু স্টুডেন্ট গ্রাজুয়েটেড হবে, তো ওদের প্লেসমেন্ট নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি, এবং তার পাশাপাশি ওরা যেন কর্পোরেটে জব রেডি অবস্থায় যেতে পারে এই জন্য আমরা একটা কোর্সও প্ল্যান করেছি, সেটা হলো কর্পোরেট ফুললি প্যাকেজ বলা যায়, কর্পোরেট প্যাকেজ বলা যায়। সেই কোর্সটা আমরা একটা লঞ্চ করতে যাচ্ছিলাম খুব অল্প সময়ের মধ্যেই, বাট জব ফেয়ারটা চলে আসে আমরা সেই কোর্সটা লঞ্চ করতে পারিনি। বাট আমরা আশা করি যে জব ফেয়ারটা চলে গেলে আমরা একটা ফুল কর্পোরেট প্যাকেজ রেডি একটা ইভেন্ট আমরা লঞ্চ করব, যেটা কিনা স্টুডেন্টরা দীর্ঘ 1 মান্থ থেকে 2 মান্থ একদম ট্রেন্ড হবে এবং কর্পোরেটের জন্য নিজেদেরকে আবার গোছাবে। তো আপাতত আমরা এতটুকুই আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি করতে, এবং আমরা যেটা আরেকটা কাজ করছি সেটা হলো আমাদের ফিউচার জেনারেশনকে রেডি করছি। আমরা জানি না কত ভালো ইভেন্ট করেছি, কি করেছি না করেছি, বাট আমাদের চাইতেও যাতে সামনে বেস্ট লিডার আসে সেই ব্যাপারগুলো আমরা চেষ্টা করছি, এবং তাদেরকে রেডি করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সর্বোচ্চ ভালো লিডাররা যখন চলে আসবে আমরা তখন দায়িত্ব থেকে সরে যাব এবং ক্ষান্ত নিব, এবং ফিউচার লিডারদেরকে আমরা কাজ করতে দেখবো এবং তাদেরকে দেখবো তারা কত ভালো করে, এই আর কি। কথাটা কিছুটা মিলে গেল। একজন ক্রিকেটার বলছিল যে আমি রিটায়ারমেন্টের পর একটা আমার বাসায় থিয়েটারে বসে আমি ক্রিকেটারদের দেখবো যে তারা কি করছে, এবং আমি নিজেকে বলবো আমি তার থেকে ভালো খেলছি। নাম না বললে কিন্তু একটা গালি মাটিতে পড়বে না, এই জন্য নাম বললাম না ভাই। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট প্রশ্ন উভয়ের কাছে, নেক্সট 5 ইয়ার্স আপনারা বাফট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবকে কোথায় দেখতে চান? দুর্জয় প্ল্যানিং নিয়ে অনেক ভালো কাজ করে, দুর্জয় একটু বলো। আচ্ছা, নেক্সট 5 ইয়ারে বিসিডিসি কে আমি কোথায় দেখতে চাই, এর থেকে আমি ব্যাপারটা তুলি যে প্রিভিয়াস 5 ইয়ার্স এ বিসিডিসি কোথায় ছিল।
আর এখন বিসিডিসি কোথায় আছে। তো এই যে লম্বা একটা সময়ে যাওয়ার পর বিসিডিসি এই জায়গায় আসছে। তো আমি আশা করি যে বিসিডিসি নেক্সট 5 ইয়ার্স এ যে আরো অনেক দূর যাবে। এর ভিতরে হচ্ছে যে এখনই তো আমাদেরকে অন্য অন্য যত মানে এখন আমি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে গেলে, যেমন হামিম গ্রুপে গেলে, হামিম গ্রুপের যিনি এইচআর এর হেড আছে উনি বিসিডিসি কে চিনে, ভালো মতোই চিনে। আমি যদি পরিচয় দিই আমি বিএফটি স্টুডেন্ট, এর থেকে বেশি আমাকে চিনবে আমি যখন বলবো যে বিসিডিসি আমি একজন মেম্বার। বিটুপিতে গেলে বিসিডিসি চিনে, ইপিলিউনে গেলে বিসিডিসি কে চিনে, মাস্কোতে গেলে বিসিডিসি চিনে, ভাই এভরিহোয়ার তারা বিসিডিসি কে চিনে। তো আমি মনে করি যে আফটার 5 ইয়ার্স এ বিসিডিসি আরো অনেক দূর যাবে। সেক্ষেত্রে শুধু টেক্সটাইল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ওরিয়েন্টেড ভার্সিটি গুলোই না, ইভেন এটা জেনারেল লাইনের যত ইন্ডাস্ট্রি আছে, জেনারেল লাইনের যত ক্যাম্পাস আছে, তারাও হয়তো বা বিসিডিসি কে চিনবে আরো ভালো মতো। তো এটাই আমাদের মোটামুটি ভিশন মিশন। আবিদ এটা আরো ভালো মতো বলতে পারবে, আবিদের মাথায় অনেক প্ল্যান থাকে, তো ও এটা একটু ক্লিয়ার করুক আরো ভালো মতো। না দেখেন, আসলে সত্যি যদি বলি, বিসিডিসি নিয়ে আসলে কোম্পানি কর্পোরেট সবার মাথায় আসলে এই নিউজ গুলো এখন চলে গেছে। আমি যদি বলি নতুন সংযোজন হিসেবে ভাববো, তাহলে আমার কাছে মানে এগুলো আসলে বলবো যে ফালতু ভাবা, মানে আসলে ভেবে আসলে লাভ নেই, হবে কি হবে না জানি না। বাট তারপরেও যদি ভাবি, তাহলে আমার কাছে স্বপ্নটা এরকম যে বিসিডিসি তে আসলে এমন কিছু কোর্স বা এমন কিছু আউটলাইন আমরা স্টুডেন্টদেরকে নিয়ে আসবো, এমন কিছু স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে আমরা নিয়ে আসবো স্টুডেন্টদেরকে, যেখানে তারা কিনা কিছু কোর্স করবে, পড়াশোনার পাশাপাশি একাডেমিক্স এর পাশাপাশি কোকারিকুলারের জন্য তারা কিছু কোর্স করবে, তারা কিছু ব্যাপার নিয়ে পড়াশোনা করবে, হাতে কলমে শিখবে, ইন্ডাস্ট্রিতে অ্যালাইনমেন্ট থাকবে, এবং তার পাশাপাশি লিডারশিপ থেকে শুরু করে যে ব্যাপারগুলো আছে সেগুলো তারা নিজেরা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে শিখবে। এবং বড় বড় এমএনসি যেগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে আপনার সার্টিফিকেটে যখন অ্যাড করবে যে বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের মেম্বার, তখন আসলে তারা ডিরেক্টলি কল পাবে। আমার আসলে স্বপ্নটা এতটুকুই যে আসলে এমএনসি গুলোতে, বা যেহেতু এমএনসি গুলোতে সবচেয়ে টাফ লেভেলের রিক্রুটমেন্ট গুলো হয়, এবং কি সেই জায়গায় আসলে স্টুডেন্টরা কলই পায় না, বাট যখন আমি ওই কোর্সটার মধ্যে দিয়ে যে কোনো একটা স্টুডেন্ট যাবে, 400 স্টুডেন্ট ওই কোর্সটা করলো, স্টুডেন্ট কোর্সটা ওপেন করা ছিল এবং স্টুডেন্টরা কোর্সটা করলো, চমৎকার একটা ইভালুয়েশন হলো, এবং তারপরে যখন সে সিভিতে অ্যাড করবে যে আমি বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব থেকে তাদের সহযোগিতায় এই কোর্সটা শেষ করেছি, তো তারপরে আসলে তাদেরকে ওই জায়গাটায় ডিরেক্টলি কল করা হবে যে আসলে হ্যাঁ আপনি কোয়ালিফাইড, হয়তো বা আমরা আপনাকে টেস্ট করে দেখতে পারি। আমার স্বপ্নটা এতটুকুই যে স্টুডেন্টরা ডিরেক্টলি কল পাবে তাদেরকে প্রমাণ করার জন্য। আমরা এমন চাচ্ছি না যে আসলে তাদেরকে জবে নিয়ে নিক, বাট আমরা চাই একটা অপরচুনিটি যেখানে তাদেরকে প্রমাণ করার সুযোগ দেওয়া হবে, এবং ক্লাবের ওই কোয়ালিটিফুল স্টুডেন্টরা আসবে, এবং আমাদের কিছু স্বপ্ন যেগুলো ছিল সেই স্বপ্নগুলো পূরণ করে তারা আসলে নিজেদের ক্যারিয়ারকে খুব বেশি শানিত করবে। এতটুকুই, ছোটই একটা আশা যে জব ফেস বা সবকিছু তো চলছে, বাট স্টুডেন্টদের যে কোয়ালিটি গুলো সেগুলো অনেক অনেক ডেভেলপ হবে, যার কারণে আসলে নিজেদের ব্র্যান্ডিংটা এমনি হয়ে যাবে, এই আর কি। ধন্যবাদ। প্রত্যেক ক্লাব লিডারের এরকম স্বপ্ন থাকেই যে তাদের ক্লাবের মেম্বার বলেন বা তাদের ক্লাবের যে এক্সিকিউটিভরা আছে তারা নিজেরাই কল পাবে কোম্পানিগুলো থেকে এতটা ডেভেলপ হওয়ার ব্যাপার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এরপর যদি ভাই আপনারা কিছু বলতে চান আমাদের প্ল্যাটফর্ম থেকে, কোনো মেসেজ বা অন্যান্য কিছু, অবশ্যই। আপনাদের প্ল্যাটফর্ম থেকে যদি বলতে চাই, টেক্সটাইল টাইমস খুব বর্তমানে চমৎকার ভালো করছে, এবং আমরা বেশ কিছু ইভেন্টে দেখেছি, ইন্সপিরেশনের মতো বড় বড় ইভেন্ট গুলাতেও টেক্সটাইল টাইমস আসলে একদম পার্টনারশিপের জায়গাগুলো খুব ভালো করছে, এবং প্রচুর একদম ইন্ডাস্ট্রি রিলেটেড নিউজ থেকে শুরু করে টেক্সটাইলের খুঁটিনাটি অনেক নিউজ টেক্সটাইল টাইমস এর হাত ধরে আসছে। এবং আমরা খুব খুব করে চাই, আজকে এটা একটা রিকোয়েস্ট রেখে গেলাম, সেটা হলো আমাদের বিএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টে টেক্সটাইল টাইমস একদম ডিরেক্টলি কভারেজের সবগুলো কাজ করবে এবং খুব ভালোভাবে অ্যালাইন থাকবে। যদি আমাদের ইউনিভার্সিটি থেকে কোনো অ্যাম্বাসেডর বা কাউকে দরকার হয় সেই সাপোর্ট গুলো আমরা দিব, বাট আমরা চাই যে আমাদেরকে খুব ভালোভাবে একটা সাপোর্ট হবে, কারণ আমরা যেহেতু টেক্সটাইল নিয়ে কাজ করছি, তো এই জায়গাটা আমাদের আসার একটা খুব বড় জায়গা। এবং অবশ্যই অনেক অনেক বেশি ধন্যবাদ বিশেষ করে কাউসারকে, যে এতক্ষণ ধরে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বা আমাদের এই ফালতু বকবক গুলো শোনার জন্য। জানি না আমরা কতটুকু ভুল ভ্রান্তি বাদ দিয়ে কতটুকু কথা বলতে পেরেছি, বা কারো মনে কোনো কষ্ট দিয়েছি কিনা। যদি কারো মনে আমাদের কথা দ্বারা কোনো আঘাত বা আমরা ভুল কোনো মিসলিডিং ইনফরমেশন দিয়ে থাকি, কাইন্ডলি আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আর কি। আমার দিক থেকে এতটুকুই বলার ছিল। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আসসালামু আলাইকুম, শুভরাত্রি। এবং ডিসেম্বরের রাত প্রচন্ড ঠান্ডা, বড় একটা রাত, সবাই খুব চমৎকার ভাবে একটা ঘুম হোক, এবং আপনাদের সবার জন্য অগ্রিম শুভ সকাল, এবং বিএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট 2026 এর অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন। ধন্যবাদ ভাইকে। আজকের এপিসোডে বাফট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের
ভেতরের গল্প অ্যাচিভমেন্ট খুব সুন্দরভাবে উঠে এসেছে। শুধু ক্লাসরুম নয়, একটা ক্লাব একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে, তা আমরা ইতিমধ্যে জেনে গেছি। ধন্যবাদ আমাদের অতিথিদের সময় দেওয়ার জন্য। আগামী পর্বে নতুন একটি ক্লাব ও লিডারের অভিজ্ঞতা নিয়ে হাজির হব আমরা। আপনাদের পছন্দের কোনো ক্লাব বা লিডারদের যদি দেখতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। টিল দেন, স্টে আপডেট উইথ টেক্সটাইল টাইমস। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ।